আমি প্রথম থেকে শুরু করতে চাই। আমি লিয়া। আমার বয়স এখন 25 বছর। জীবনের 25টি বসন্ত আমার জীবন থেকে চলে গেছে বা চলে যাচ্ছে। তো আমি প্রথম থেকে বলবো আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার আমি ঢাকায় 2014 সালে শেষে আসি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে। আমার মায়ের স্বপ্ন ছিল আমি উকিল হব। যদিও নর্মালি আমার স্বপ্ন ছিল আমি জার্নালিস্ট হব, যেহেতু আমি অনেক চঞ্চল এবং সবাই বলে যে আমার চটজলদি বুদ্ধি খুব কাজ করে। সব মিলিয়ে আর কি আমার সাংবাদিকতার প্রতি খুব ইন্টারেস্ট ছিল। কিন্তু আমার মায়ের স্বপ্ন ছিল আমি উকিল হব। আমাদের ফ্যামিলি থেকে উকিল অনেক কম, সেজন্য আমার 2014 সালে শেষে ঢাকায় আসা। এরপরে শুরু হয় আসলে আমার জীবনের মেইন যে ঘটনাগুলি সেইগুলি। তো আমার ঢাকায় আসার আগে আমার একজনের সাথে রিলেশন ছিল। আহ, আমার জীবনে, হ্যাঁ, এই ঢাকায় আসার আগে আমার ইন্টার শেষ করার আগে আমার অনেক বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেকেই ছিল। আমি অনেক ফ্রি ক্লোজ টাইপের একটা মানুষ ছিলাম। অনেক বন্ধু বান্ধব আমার ছিল। কিন্তু আমার সাথে যারা রিলেশন ছিল তার সাথে আমার ফ্যামিলিক্যাল একটা প্রবলেম হয়ে যায়। নাম আমি কারো উল্লেখ করব না। তো ফ্যামিলিক্যাল প্রবলেম হয়ে যাওয়ার কারণে আমরা দুজনেই সিদ্ধান্ত নিই যে আসলে এটা সম্ভব না কখনো। ফ্যামিলিরা যেহেতু অ্যাগ্রি নয় সেহেতু এটা কখনোই সম্ভব না। সো দুজনে মেনে নিয়ে আমি ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে চলে আসি, ভার্সিটিতে ভর্তি হব। আর সেখান থেকে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। তো ঢাকায় চলে আসার পর 2015 সালের শুরুতে আমাকে একজন খুবই পছন্দ করত। সেই 2011-12 সাল থেকেই, আমি যখন কলেজে উঠি তখন থেকেই। তার নাম তুষার। সে আমাকে সে আমার সব জানতো, A to Z। আমার কোন বন্ধু আছে, কোন বান্ধবী আছে, আমি কার সাথে কখন হাই বলছি, A to Z সে আমার জানতো এবং খোঁজ রাখতো। সে আমার আমার বাসা কোথায়, আমার মা কি করে, আমার বাবা কি করে, আমার কাজিন, A to Z সে আমার বাসায় এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে এসে তবুও সে আমাকে, আমি, সবার চোখে তো সবাই খারাপ হয় না, আবার সবার চোখে সবাই ভালো হয় না। ওর চোখে হয়তো বা আমি অনেক মহামূল্যবান কিছু ছিলাম, যার কারণে আসলে ঢাকায় আসার পর ওর সাথে আমার বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক ছিল, যেটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায়। এই কারণে আমি আসলে লাইফে এত মানুষ দেখেছি, ওর মতো ছেলে খুবই কম দেখেছি, যে কিনা জীবনের প্রতিটি বিষয় জেনেও সে আমাকে একটা কথা বলেছিল 2012 সালে মেবি, যে তুমি লিয়া, তুমি যদি দুইটা সন্তানের মাও হয়ে যাও তবু বাচ্চা দুটিকে নিয়ে আমার কাছে চলে এসো, দেখো আমি একসেপ্ট করি কিনা। তো সেই ইয়াতে আসলে এইসব অন্ধ বিশ্বাসে ডুবে ওর কথা শুনে ওর কথা এত ভালো লাগতো। কি বলবো আর। তো এইভাবে ওর সাথে আমার সম্পর্কটা শুরু হয়ে যায়। ও আমাকে বলেছিল ও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আর ফার্স্ট টাইম ও বলেছিল ওর নাম অর্ণব। পরবর্তীতে জানতে পারি না ওটা মিথ্যা নাম বলেছিল। ওর নাম তুষার। ওর বাসা ঠাকুরগাঁও। সো এইভাবে। আর ওর ফ্যামিলি অনেক হাই সোসাইটি একটা ফ্যামিলি। ও ফ্যামিলির অনেক আদরের একটা সন্তান। আর ও যেটা শো অফ করতো ঢাকায় যেভাবে চলাচল করতো, এটা দেখে আমি এটাই বুঝেছি। আর আসলে আমি এতটা ডিপলি ভাবে গেস করে ওর ফ্যামিলি সম্পর্কে যাচাই করতে যাইনি। তো যাই হোক, আমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে চলছিল 2016 সাল পর্যন্ত। ও ইন্ডিয়া গিয়েছিল এর মধ্যে পড়াশোনার জন্য। সব মিলিয়ে অনেক ভালো একটা সম্পর্ক চলছিল। তো আমার পাস্ট যেহেতু সব জানে, ওর পাস্ট আমাকে অনেক জানাতে চেয়েছিল, আসলে আমি জানতে চাইনি। আমি জানতাম, আমি আদার্স সবার কাছে খবর নিয়েছি, মানে এসেছে কানের মধ্যে। প্লাস ও বলতে চেয়েছিল, আমি শুনিনি, এজন্যই যে আসলে থাক না, আমি যদি মেনে নিতে পারি, মেয়ে মানুষ তো, মন তো নরম। ভালোবাসা, ওকে তো এখন ভালোবাসি, ভালোবাসার মানুষটার তো অনেক কিছু মেনে নাও নিতে পারি, এজন্য আমি শুনতে চাইনি। তবে ও এটাই বলতো যে জীবনে আসলে ওর স্কুল কলেজে ও অনেক দুষ্টামি, অনেক মেয়ের সাথে দুষ্টামি ফাজলামি করছে, অনেকগুলা টাইম পাস টাইপের রিলেশনশিপ করছে। আসলে সে আমাকেই ভালোবাসে। আর ও আমার সাথে যা যা দেখিয়েছে, যে ফিলিংস গুলো, যে অনুভূতি গুলো, সে প্রেক্ষিতে আমি আসলে নিজেকে রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে একটা ছেলে এত ভালোবাসতে পারে, এত কিছু মেনে নিয়ে, মানে কি বলবো আর। তো এরপর হচ্ছে 2016 সালে সে ইন্ডিয়ায় ছিল তখন। সে আমার জন্য এতটা পাগল হয়ে যায় বলার বাইরে। সে ইন্ডিয়া থেকে চলে আসে 1 মাস পর পর, ইন্ডিয়া থেকে ঢাকায় চলে আসে। তার ফ্যামিলি মেম্বার্সরা জানে না, সে চুপচুপ করে ইন্ডিয়া থেকে সে ঢাকায় চলে আসে, দেখা করে আবার চলে যায়। তো এরকম করে তার ফ্যামিলি মেম্বার্সরা হয়তোবা কিছুটা বুঝতে পারলো যে এখন হয়তোবা লিয়ার সাথে তার খুব ভালো সম্পর্ক চলছে। এই জন্য তার ফ্যামিলি মেম্বার্স, তার এক ছোট মামা রয়েছে, তিনি আমাকে ফোন দিত যে তুষারকে গিয়েছে ঢাকায়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়ায়। এরকম করে করে আমি যখন দেখলাম বিষয়টা খুব খারাপ চলে যাচ্ছে আর ও অনেক পাগল হয়ে গেছে, সব মিলিয়ে ও 2016 সালের মে মাসের দিকে, তখন আমার বার্থডে মে মাসের 5 তারিখে, সে চলে আসে। সে আমাকে নিয়ে চলে যায় বান্দরবনে।
তো যাই হোক, সে আমাকে সারপ্রাইজ দেয়, বিকজ বান্দরবন আমার খুব পছন্দের জায়গা। আমার বাবা আগে পুলিশ ছিলেন, তখন আমরা ওখানেই থাকতাম বান্দরবনে। তো এই জন্য আমি খুব খুশি হয়ে যাই যে ও আমার বেস্ট একটা ট্রাভেল এরিয়া আমাকে সে গিফট করেছে, যেটা আমার খুব পছন্দের। তো আমরা এখানে সারাদিন থাকি, সারাদিন থেকে সকালে পৌঁছাই, সারাদিন ঘোরাঘুরি করে আবার রাতে ব্যাক হই। তো বেশিগুলো জায়গা দেখতে পাইনি। তো আসলে ওর সাথে আমার রিলেশনটা এতটাই ভালো একটা রিলেশন ছিল, এতটাই মজার রিলেশন ছিল। আমরা পুরো বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় ঘুরতে গিয়েছি, পুরো ঢাকা শহরের অলি গলি শেষ করে দিয়েছি। কোথায় কোন খাবারের দোকান, চটপটি, ফুচকা, কফি, চা, মানে আমাদের টেন্ডেন্সি ছিল আমরা ঘুরতে বের হবো আর এটা করব। মানে আমি বলে বোঝাতে পারবো না, আমাদের সম্পর্কটা এতটা বন্ধু সুলভ, এতটা ভালোবাসাপূর্ণ ছিল। তো 2016 সালে মে মাসে যখন ও আসে, তো আবার ও ইন্ডিয়া চলে যায় আমাকে, আমার বার্থডে শেষ করে। তো আবার ও চলে আসে হঠাৎ করে। তখন মেবি সরি, রোজার মাসের কাছাকাছি ছিল। তো এরপর দেখি যে ও চলে আসছে, ওর হাতে ব্যাগপত্র সব। আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি বনানীতে, তো দেখি ভার্সিটির ব্যাগ টেক নিয়ে নামলো। তো আমি বললাম কি ব্যাগ টেক কেন? ও বলতেছে আমি একেবারেই চলে আসছি। তাই আমি বললাম আমি তো তোমার এখন ফ্যামিলি বিষয়ে, তারা আমার বিষয়ে জানে না, আমি তোমার বিষয়ে ভালো করে জানি না, সো তুমি এসব নিয়ে চলে আসলে এটা তো বিষয়। সে বলছে আমাকে ম্যানেজ করার চেষ্টা করতেছে যতভাবে, যে আচ্ছা দেখো কোনো ব্যাপার না, আমার ফ্যামিলি, আমি অনেক আদরের একটা ছেলে, আমি যা বলবো তাই হবে, ওরা কয়েকদিন রাগ করবে, পরে সব মেনে নিবে। তো এরপর সে আমাকে বললো যে চলো বিয়ে করবো। বিয়ে করার জন্য সে আমাকে টানা 4 দিন সে আমার সাথে সময় কাটায়। সে আমাকে বোঝায় যে দেখো লিয়া, জীবনে তুমি অনেক কিছু করছো, আমি অনেক কিছু করছি, যা হবার হয়েছে। বিয়েটা আসলে একবারই আসে মানুষের জীবনে। আর যেহেতু আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমিও আমাকে এখন অনেক ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে না। আর পরবর্তীতে কি হবে, এখন যে বন্ধু বান্ধব গুলো আছে, আত্মীয় স্বজন গুলো আছে, এখন হয়তো অনেকে অনেক কিছু বলবে, বা সারাটা জীবন কিন্তু তুমি আর আমি একসাথেই থাকবো। তো এইভাবে বোঝানোর পর আমি আসলে কারোর সাথে কন্ট্যাক্ট করি না। আমি ওর কথাই ভাবি, আসলে তো ঠিকই বলছে, একটা সময় তো কেউ পাশে থাকবে না। তো যাই হোক, তো ও আমাদের বিয়ের সময় কাছাকাছি হয়ে আসে। আমি ফান, আমি ভাবি ও হয়তো বা খুব ইমোশনালি আবেগে আপ্লুত হয়ে গেছে, দ্যাটস ওয়াই এমন করছে। তো ও যখন আমাকে কাজী অফিসে নিয়ে যায়, আমি তখন শিওর হই যে হ্যাঁ আমাদের বিয়ে। তো কাজী অফিসে ওর বন্ধু ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড, ওর এলাকায় বাসা, ওর ক্যান্টে একসাথে দুজনে একসাথে থাকতো। তো সেই ভাইয়ের সাথে আমাকে দেখা করে দিল। তার দুজন ফ্রেন্ড ছিল, সবাই মিলে কাজে অফিসে আমাকে নিয়ে যখন গেল, কাজে যখন আমাকে জিজ্ঞেস করলো যে আপনাকে তো জোর জবরদস্তি করে আনা হয়নি তো? তো আমি তখন আসলে হাসতেছিলাম। কাজী অবাক হয়ে গেছে যে হাসতেছে কেন, আসলে আমি তখনও সিরিয়াস ছিলাম যে আসলে বিয়ে। তো তখন বললাম যে না, সব ক্লিয়ার কাট করে আমাদের বিয়েটা হলো। আসলে বিয়ে কাকে বলে আমি আসলে বউ সেজে তো দেখিনি, কিন্তু সেদিন আমি বুঝতে পেরেছি যে কাউকে আপন করে পাওয়া, কাছে, মানে সারা জীবনের জন্য কাছে পাওয়া, সেটা যে একটা আনন্দ অনুভূতি। আমি কবুলটা অনেক হাসতে হাসতে বলেছিলাম, আমার সেটা আজীবন আমার যে হৃদয়ে জায়গা করে থাকবে। তো এরপর কি হলো, কথা ছিল আমাদের যে বিয়ের পর দুজনেই ঢাকায়, ও যেহেতু ইন্ডিয়া যাবে না ব্যাক, আমরা ঢাকাতেই থাকবো, আর বিয়েটা কেউ জানবে না। তো আসার পর কি হলো, সে পাগলামি শুরু করে দিল। সে তার ফ্যামিলির সাথে কন্টাক্ট অফ, তার ফ্যামিলি এদিকে তো খোঁজাখুঁজি করতে করতে পাগল, ছেলে ইন্ডিয়া থেকে নাই, কোথায় গেল। তো 7 দিন পর আমি এসব আসলে আমার বিষয়টা নেগলেক্ট মনে হয়েছিল, দ্যাটস ওয়াই আমি ওর ছোট মামার সাথে কন্টাক্ট করে, ওর ছোট মামা ঢাকায় আসে, আমি কন্টাক্ট করে ওকে ওকে আমি রেখেছিলাম আমার এক কাজিনের ওখানে উত্তরাতে। তো ওকে নিয়ে বলি যে চলো ঘুরতে যাব, এই বলে মিরপুর স্টেডিয়ামে নিয়ে আসি, ওর মামার হাতে হ্যাং ওভার করে দিই। আর ওর মামা জিজ্ঞেস করে যে কিছু হয়েছে নাকি বিয়েতে। আমি আমি এই বিষয়টা অস্বীকার করি, এই জন্য ওর প্রতি আমি একটু রাগ হয়েছিলাম যে বিষয়টা এরকম, মানে এলোমেলো না করলেই হতো, বিষয়টা সুন্দরভাবে হতো। সে তো বলেছিল তার ফ্যামিলি কোনো ব্যাপার না, ডাজেন্ট ম্যাটার, সবাই মেনে নেবে। তো আমি যেন রাগ করে ওর মামার হাতে ওকে দিয়ে চলে আসি। চলে আসার পর 7 দিন হয়ে গেছে, তাকে বাসায় নিয়ে গেছে ঠাকুরগাঁও। তো 7 দিন পর, 7 দিন যেহেতু কন্টাক্ট হয় না, আমি প্রায় মেন্টালি সিক হয়ে গেছিলাম যে কি করলাম, আমি কেন বিয়ে করলাম। ও আমাকে বললাম বিয়ে করে ফেললাম, যদিও আমাদের অনেক বছরের পরিচয়, অনেক বছরের ভালোবাসা। তো আমি বিষয়টা খুবই মানে ভেঙে পড়েছিলাম যে কি হচ্ছে, ও আমার সাথে কন্টাক্ট অফ করে দিল কেন, আমাকে জানাতে পারতো যে এখন বিয়েটা জানাবো না বা কিছু একটা। তো 7 দিন পর ও আমাকে হঠাৎ করে রাতের বেলা ফোন দেয়। আমি তখন খিলকেতে থাকতাম, তো ভার্সিটিও আমি কন্টিনিউ করতে পারছিলাম না, বাসাতে বসেছিলাম। তো ফোন দিচ্ছে, তুই বলতেছে লিয়া আমাকে তো এখানে আটকায় রাখছে বাসা, মামার বাসাতে, ওরা আমাকে তো তোমার সাথে কন্টাক্ট করতে দিচ্ছে না। আর কি বলে, আমাকে তুমি কিছু টাকা পাঠিয়ে দাও, আমি ভাড়া দিয়ে ঢাকায় চলে যাব। তো ও বাথরুম থেকে লুকিয়ে লুকিয়ে কথা বলছে, ফোন চুরি করে নি। তো যাই হোক, আমি সাথে সাথে কি করবো ওই মুহূর্তে, আমার আসলে আমি 7 দিনে চিন্তা করে নিয়েছিলাম, আসলে তখন আমার লাইফের আরেকটা ডিসিশন হয়ে গিয়েছিল। আমি ভার্সিটিতে পড়াশোনা করতাম, এলএলবি, হ্যাঁ উকিলাতি পড়াশোনা করতাম। তো তখন আমি আমার আম্মুর সাথে রাগ করে বলি যে আম্মু আমি বাংলাদেশের বাইরে চলে যাব,
আমার খুব খারাপ লাগতেছে কেন জানি। আম্মু তখনও জানে না বিয়ে টিয়ে এসব বিষয় কিছু। তো আম্মু বুঝতে পারলো যে আমি হয়তো বা খুব স্যাড হয়ে গেছে, খুব কষ্টে আছি। তো এই জন্য আম্মু ডিসিশন নিয়ে নিয়েছে যে আমাকে বাংলাদেশের বাইরে হয় মালয়েশিয়া, নইলে হচ্ছে জাপানে ঠিক হয়েছিল আমার আম্মুর কাজিনের মাধ্যমে। তো দেখি 7 দিনের আমি প্রস্তুতি নিব এমন টাইমে সে 7 দিনের মাথায় সে ফোনটা দিয়ে টাকা চায়। তো ওর মধ্যে না আমি না অবাক হয়েছিলাম। তো টাকাটা পাঠিয়ে দিই, বিকাশের টাকা ছিল, টাকা পাঠিয়ে দিই। সে চলে আসে তারপরের দিন, চলে আসে। তারপর জানতে পারি তার ফ্যামিলি থেকে আটকে রেখেছিল এসে অনেক কিছু। তো ও আমার সাথে আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া থাকবে না। সে যেমন করে হোক আমার কাছেই থাকবে। তো ও যখন চলে আসলো তখন তার এলাকায় তার ফ্যামিলি সবাই জানতে পারে যে বিয়ে হয়ে গেছে, A to Z সব ঠিক আছে, যেন ছেলে চলে আসছে। তো যাই হোক আমাদের নতুন সংসার শুরু করব, জবের বিষয় আছে, সব বিষয় অনেক ঝামেলা ঝাঁটি। তো এরপর তখন মিরপুর 12 নম্বরে আমরা একটা বাসা ভাড়া নিই। নিয়ে তারপর তখন আমার আম্মুর সাথে আমি তার দেখা করাই দিই। তো আমি ওকে বারবার বলি যে আম্মুকে বলবো না বিয়ে হয়েছে, জাস্ট কথা বলা দিব, দেখি আম্মু তোমার কোনো জবের ব্যবস্থা করে দিতে পারে কিনা। সে কি করলো, আম্মুর সামনে যায়, আম্মু যখন জিজ্ঞেস করলো যে আসলে তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি বিয়েতে, তো ও ফেক করে হেসে দিয়ে আম্মুর পা ছুঁয়ে সালাম করে ফেলে। তো এরপর তখন আম্মু বুঝতে পারে আম্মু আসলে আমি একটা মাত্র মেয়ে, তো মানে অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমার সাথে কাছে আর কিছু ছিল না তার। সে কি করবে, তার একমাত্র সম্বল আমার মায়ের আমি, তার স্বপ্ন আমি উকিল হব। তো সে কিছু বলে না, সে শুধু বলে যে উকিলাতিটা শেষ করতে। তো যাই হোক আমাদের তখন ও জবটা পাইনি, আমিও স্টুডেন্ট। সেই সময় তখন আমাদের থাকা খাওয়ার সবকিছু আম্মুর দায়িত্ব নিল। আর ও আমার আম্মুকে বুঝালো এভাবে যে মা আমার ফ্যামিলি তো অনেক ভালো অবস্থা, আপনি তো জানেনই, আমি তো বলেছি আগে। আর আমাদেরকে মেনে নিলে 1-2 মাসের ব্যাপার, মেনে নিলে সব ঠিক হয়ে যাবে, সব খরচ ওরা দেবে, লিয়াকেও উকিল বানাবে আমার ফ্যামিলি। সে কনফিডেন্সলি আম্মুর কাছে সে সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে নিল। আমাদের সম্পর্ক চলছিল, এর মধ্যে চলে আসলো রমজান ঈদের সময়। রমজান ঈদ গেল, তার মধ্যে ওর একটা আমার বাবার ফ্রেন্ডের মাধ্যমে আমি তাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিই মাজার রোডে, মিরপুর 1 নম্বর মাজার রোডে। তো দেন ওর সাথে আমার ওর ফ্যামিলি থেকে কথা হতো, ওর মা ফোন দিত, ওর মামি ফোন দিত, সবাই ফোন দিত, দিয়ে কথা বলার চেষ্টা করতো। জানি না ওকে কি বলতো, তবে আমার সাথে কথাবার্তা বললে একটু নেগলেক্ট টাইপের কথা বলতো। এইভাবে ওর সাথে আমার ঝগড়া শুরু হয়ে যায়। তো এর মধ্যে একবার আহ, কোরবানি ঈদ চলে আসে। কোরবানি ঈদের কয়েকদিন আগে ও কি করে, ওর সাথে ঝগড়ার কারণে ও এত ইমোশনাল ছিল, আমি যদি ওর সাথে মন খারাপ করে কোনো কথা বলতাম ও একটা সিনক্রেট করে বসে থাকতো। ওর বুক কেটে 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 ও শেষ করেছে, ওর হাত কেটে কেটে শেষ করেছে। ওর দেখা দেখি আমি ওর মতো সিক হয়ে গেছে, আমিও হাত কেটে কেটে আমার হাতের 12টা বাজিয়ে ফেলছি। ঠিক আছে। তো যাই হোক, তো ও কি করে, ও বাথরুমে যায় হারপিক খেয়ে ফেলে, এক বোতলে অর্ধেক বোতল হারপিক খেয়ে ফেলে, ওর গলা দিয়ে ব্লিডিং হওয়া শুরু করে দেয়। আমি একা একা কি করবো মিরপুরে তখন। সাথে সাথে তখন ওর এক ফ্রেন্ড ছিল মিরপুর 1 নম্বরে, আহ, আহ, ভাই, সেই ভাই তখন চলে আসে, নিয়ে ওকে হাসপাতালে ভর্তি করে। আর আশেপাশে যাদের সাথে ভাড়া থাকতাম তারা ভর্তি করে। ভর্তি করার পর পরে তখন আমি তারপরের দিন ভয়ে কি করব, ভয় পেয়ে গেছি আমি যে কি মানে কি হচ্ছে। তো তখন হচ্ছে ওর ফ্যামিলিকে আমি জানাই এবং আমার ফ্যামিলিকে, আমার আম্মুকে জানাই। আমার আম্মু আসে, সে হসপিটালের বাকি বিল টিল ক্লিয়ার করে খাবার দাবার কিনে টিনে দিয়ে চলে যায়। আর ওর ফ্যামিলিকে জানাই, ওর ফ্যামিলি, ওর মা বিষয়টা, হারপিকের বিষয়টা বাবাকে জানাতে বারণ করে। আর তুষারও শিখিয়ে দেয় ওর বাবাকে এইভাবে বলতে যে আপনার ছেলে তো আগে থেকে বলে হার্টের প্রবলেম ছিল, তো হার্টের ব্যথাতে আবার হাসপাতালে মানে মাথা ঘুরে পড়ে গেছে, ওকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমি সেটা মিথ্যা ভাবেই, আসলে আমি তো ওদের ফ্যামিলি চিনি না, জানি না কিভাবে মেনটেন করতে হবে, ওই বুঝে ভালো। তো এটা বলি আমার শ্বশুরকে, আমার শ্বশুর অনেক সিরিয়াস হয়েছে, হ্যাঁ আসলে ও মাথা ঘুরে পড়ে গেছে। তো আমার শ্বশুর তখন 2-4 হাজার টাকা এরকম টাইপের কিছু একটা অ্যামাউন্ট হবে, তারা পাঠিয়ে দেয়। তো যাই হোক এরপর তখন আমার শ্বশুর বলে যে বাসায় চলে যেতে, ঈদটা বাসায় যেতে গিয়ে করি। তো আমি যেতে চাই না। তো তুষার আমাকে অনেক বুঝায় যে দেখো তোমার জন্য আমি এত কিছু করতেছি, তুমি বাসায় চলো। তোমার তো ভাই, আমি বলি যে আমার তো ভাই বোন কেউ নেই, আমার তো আপন বলতে কেউ নেই, আমার বাবা মা ছাড়া বা আমার কাজিনরা ছাড়া। তো তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে, আমি সেই কষ্টটা মেনে নিতে পারবো না, আমি যেতে চাই না। সে আমাকে অনেকভাবে বুঝায় যে আসলে আমার বাবা মা তোমার বাবা মা, আমার ভাই বোন তোমার ভাই বোন, আমার ফ্যামিলিতে কোনো কিছুর কমতি নেই, কোনো কষ্ট নেই, আমাদের ঠাকুরগাঁও শহরের মধ্যেই বাসা। লিয়া তুমি আমাকে একটা সুযোগ দাও, যদি কোনো 19-20 হয় তারপর তুমি আমাকে বলো, তুমি খালি আমার সাথে চলো। এভাবে সে আমাকে ম্যানেজ করে আমাকে নিয়ে যায় ঠাকুরগাঁও। তো যেদিন যাই দেখি যে ঠাকুরগাঁও শহর, ঢাকা থেকে যখন যাই, যে ঠাকুরগাঁও শহর ছেড়ে আমরা চলে যাচ্ছি। তাই বললাম কি ব্যাপার তুষার, আমরা কোথায় যাচ্ছি, আর তোমাদের না শহরেই বাসা? ও বললো চলো চলো সামনে সামনে, এই বলে সে ঠাকুরগাঁও থেকে 5-6 কিলো দূরে রোড সাইডে, বিশ্ব রোড সাইডে, সেখানে সে নামাল, বললো এখানেই বাসা। সে চুপ। আমি তাকে কিছু বলবো, এর মধ্যে তো ওর বাসায় পৌঁছে গেছি। ওর বাসায় পৌঁছে সেদিন 7 দিন ছিলাম ওদের বাসায়। 7 দিনে সকাল টু সন্ধ্যা হাজার হাজার মানুষ আমাকে ভিড় করে দেখতে আসে, যেভাবে মানে সেলিব্রিটিদের দেখতে আসে ঠিক সেভাবে আমাকে দেখতে আসে। আর তাদের ফ্যামিলির নিয়ম অনুযায়ী সবার আমি সালাম দিই আর 5 ছুঁয়ে সালাম করি। যাই হোক এই 7 দিনে আসলে তো 7 দিনে পুরো জীবনের গল্প শোনা যায় না মানুষের, আর অতীতও জানা যায় না।
তো 7 দিনে আমি ওর আমার সাথে ভালো ব্যবহার করেছিল, আমিও ভালো যতটা সম্ভব বেস্টটা দেওয়ার চেষ্টা করছি আমার দিক থেকে। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, আমি অনেক কিছুই সম্পর্কে জানতাম না, আমার তো নতুন জীবন, নতুন সংসার আমারও। তো যাই হোক, তো ঈদের আগের দিন তার তুষারের মামা যেহেতু ছোট মামা বলে তার পড়ালেখা অনেক হেল্প করছে, দ্যাটস ওয়াই তারা প্রেমের বিয়েটা মেনে নিতে পারেনি। তো এই জন্য ওরা ফেড আপ তো ওদের বাসায় যখন নিয়ে যায়, তো মামার সাথে আমার শাশুড়ি ওর শ্বশুর সবাই শিখায় দেয় যে মামাকে ম্যানেজ করো। তো আমার মামা শ্বশুরকে আমি অনেক দুষ্টামি ফাজলামি করছিলাম, ইয়ার্কি ফাজলামি, এর মধ্যে মামার হাত ধরে টানাটানি করছিলাম। তো মামা হঠাৎ করে একটা ফোন বের করে, ফোনের মধ্যে তুষার আর একটা মেয়ের, অ্যানি নাম, তো সেই মেয়ে চিনতাম আমি। তো সেই মেয়ের সাথে আহ, ঘাড়ের মধ্যে হাত দিয়ে জড়ায় ছবি দেওয়া। তো আমি আসলে সেদিন আকাশ থেকে মনে পড়ে গেছি, মানে 10 তলা বিল্ডিং থেকে আমাকে ধাক্কা মারি ফেলে দিচ্ছে, এরকম ফিলিংসটা। যে তুষার তো বলেছিল সে অনেক ফাজলামি করছে, কিন্তু সে কোনো মেয়ের হাত স্পর্শ করে দেখেনি, তাহলে এটা কি? এইভাবে জড়ায় ধরে ছবি দিল, আরো না জানি কত কিছু। সব মিলিয়ে আমি হয়ে যায়, হাউমাউ করে কেঁদে ফেলি সবার সামনে। তো মামা বলে কি যে তুমি আমার মেয়ে হবা কিভাবে? আমি বলছিলাম মামা আমাকে আপনার মেয়ে করেন, আমি আপনার মেয়ে। মা বলছে তুমি আমার মেয়ে হবা কিভাবে, আমার মেয়ে তো এটা। তো এটা দেখার পর আমি হাওয়া করে কেঁদে ফিরি। আমার শ্বশুর শাশুড়ি সবাই সেদিন সেখানে ছিল, আমার সবাই আমাকে বোঝাচ্ছিল যে মামা তো ফাজলামি করছে, দুষ্টামি করছে, এটা কোনো ব্যাপার না, তোমার সাথে তো বিয়ে হয়ে গেছে। তুষার তো পুরা বোকা বোকা সেজে গেছে, ও চুপচাপ দাঁড়িয়ে আছে, ও কিছু বলতে পারছে না। এক, তার বাসা গ্রামে, সে আমাকে এটা বলেনি আগে। সেকেন্ড, তার ফ্যামিলির কিরকম টাইপ সেটাও বলেনি আগে। থার্ড, সে এই বিষয়ে ধরা খেয়ে যায়। সব মিলিয়ে ওর সাথে আমি ঝগড়া যে করবো এই সময়টা আমাদের ছিল না। তারপর আমরা ঢাকায় ব্যাক চলে আসি। চলে আসার পর আমি আসলে ওর বিষয়টাতে কিউরিয়াসিটি ছিলাম না, ওর পাস্ট জানতে চাইনি কখনো, কিন্তু তখন তো এই বিষয়টা ঘটার পর থেকে আমি খুব কষ্ট পেয়ে যাই, এটা স্বাভাবিক যে কোনো মেয়ের ক্ষেত্রেই। তো এইভাবে চলতে থাকে, খুটুস মুটুস ঝগড়াঝাটি, জীবন চলছিল ভালো। আমি ভার্সিটিতে যাওয়া আসা করছিলাম, ও আমার ভার্সিটির জামাই হয়ে গিয়েছিল, বিকজ ও আমার ভার্সিটিতে অলওয়েজ যে কোনো আমি ওর জন্য ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করতাম, যাদের মাইন্ড ফ্রেশ থাকে, ট্রাভেলিং এর ব্যবস্থা করতাম, ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতাম ওকে নিয়ে। আমার ফ্রেন্ড সার্কেলের সাথে বেশ কয়েকটা ট্যুরে আমরা দিয়েছিলাম, যাতে ওর মন খারাপ না হয়, ও যাতে না ভাবে ওর ফ্রেন্ড সার্কেল সবাই নাই হয়ে গেছে, আমার গুলা নিয়ে আমি খুব ব্যস্ত। আমি আমার ফ্রেন্ড সার্কেল ওকে দিয়ে দিচ্ছি, আমার ফ্রেন্ড সার্কেল গুলো ওকে অনেক ভালোবাসে, ওর সাথে অনেক ভালো বন্ডিং। তো এইভাবে চলার পর 6 মাস 7 মাস পরের একটা ঘটনা, তো ওর সাথে আমার আরেকটা প্রবলেম শুরু হয়। আমার শাশুড়ি আসলে, আমি বুঝতে পারি যে সে আমাকে মন থেকে মেনে নিতে পারেনি। তো সে যখন আমার সাথে ফোনে কথা বলতো, আমি তো একটা ছোট মেয়ে, আমার তো প্রথম সংসার, সে আমাকে নেগলেক্ট টাইপের কথাবার্তা বলতো, মানে হ্যাঁ ছেলে আমার এটাতে ভাত খায় না, ছেলে আমার ওটা খায় না। আর বাবা, আমি তো জানি না তার ছেলে কি খায় কি খেত না। আমার সাথে তো সেই কিনে, সেই বাজার খরচ করে নিয়ে এসে সেই জীবনটা সংসারটা চালাচ্ছে আমরা দুজন মিলি। তো যাই হোক, এইভাবে চলতে চলতে ওর সাথে খুঁটির মতো লাগতে লাগতে হঠাৎ করে তার সাথে আমার ঝগড়া হয়। আর ঝগড়ার মধ্যে সে তার ফ্যামিলির সাথে কথা বলে, তার ফ্যামিলি তাকে চলে যেতে বলে। তো সে আমাকে ঢাকায় রেখেই তার বাসায় চলে যায়। তো আমাদের এইভাবে আহ সংসারের ব্রেকআপ হয়। তো আমি তখন ভার্সিটিতে পড়াশোনা করছিলাম, আমার বিয়েটাও কেউ জানতো না, দ্যাটস ওয়াই আমি বিষয়টা কাউকে বুঝতে দেইনি, বা আমার ফ্যামিলির যে কয়েকজন জানতো তারাও বিষয়টা নিয়ে আসলে হয়ে গিয়েছিল, চুপচাপ ছিল। তো দীর্ঘ 2 মাস পর সে আবার পাগলের মতো দৌড়ে আসে আমার কাছে ঢাকায়। ঠিক আছে, আমি আমার শাশুড়িকে ফোন দিই যে ছেলেকে তো নিয়ে গিয়েছিলেন, নিয়ে সে তো আবার এসে পাগলামি করছে। সে কি বলবে? আর আমার হাজবেন্ড তুষার, সে ঢাকায় এসে সেই যে সিন ক্রিয়েট, আমার বাসার সামনে এসে মানে লোকজন জড়ো করে, সে আমাকে ছাড়বে না, আমার হাত ধরছে তো ধরছেই। ঠিক আছে, সব মিলিয়ে তারপর তার সাথে আবার আমার সংসার শুরু হয়ে যায়। সে আমার কাছে পা হাত ধরে ক্ষমা চায়, যা হয়েছে হয়েছে। সে রাগ কন্ট্রোল করতে পারেনি, এই জন্য সে তার বাসায় চলে গেছিল, এই টু জেড সব মিলে। এরপর তখন আমাদের সংসার জীবন শুরু হয়। তখন আমার মনে হয় যে না, আমার কিছু করা উচিত পড়াশোনার পাশাপাশি। তো আমিও একটা ঈদের সময়, তখনও রোজার ঈদ চলে আসে, আমি অ্যাডোর একটা ব্র্যান্ডের শোরুমে আমার কাজিনের পরিচিত, সেখানে জব নিই, বনানীতে। সেখানে জব নিয়ে আসেও একটা শেওড়াপাড়ায় জব করছিল, একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেখানে সে জব করতো। তো এইভাবে চলছিল, চলতে চলতে বিষয়টা, তার ফ্যামিলি, তার মা, বুঝতে পারলাম তার মামাকে কোনোভাবে মেনে নিতে পারছে না, যেহেতু তার মার সাথে খালি কথা হতো, আমাদের আদার্স কারোর সাথে হতো না, আমার শ্বশুরের সাথে হতো না সেরকম। তো এইভাবে চলতে চলতে ভালোই চলছিল, ভালো মন্দ সব মিলিয়ে হঠাৎ করে কি জানি হয়ে গেল আবার, কি জানি হয়ে গেল। সে আমার টুকিটাকি, আমি যেখানে জব করি সেখানকার এক ভাইয়া আমাকে পছন্দ করতো।
সেটা সে জানতে পারে, সেটা সে নেগলেক্ট ভাবে নিয়ে নেয়। তাই বলি আসলে আমি কি রিলেশন করছি বা কিছু একটা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে ছেড়ে যাবো না। তো সে কেমন জানি হয়ে যেতে শুরু করে, আমিও কেমন জানি রাগান্বিত হয়ে যেতে হবে, আবার আমাদের ঝগড়া লেগে যায়। সে ডিসিশন নেয় সে ঢাকায় থাকবে না, সে ঠাকুরগাঁও চলে যাবে। সে কি করলো, সে ঠাকুরগাঁও চলে গেল। আমার মামা শ্বশুর আমাকে পরে ফোন করে ঠাকুরগাঁও নিয়ে গেল। যাওয়ার পর জানতে পারি সে আর ঢাকায় আসবেই না, আর সে আমাকে স্টাডিও করতে দিবে না, আমাকে জবও করতে দিবে না। আমি যদি অন্য কারোর সাথে কিছু হয় আমার, বা আমি যদি চলে যাই, যাই হোক সব মিলিয়ে আর কি। তখন আমি ঢাকায় যখন চলে যাই তখন আমার ফ্যামিলি থেকে আমার সাথে কন্টাক্ট অফ করে দেয়, যে এতদূর পড়াশোনা করানোর পর, প্রাইভেট ইউনিভার্সিটিতে যেহেতু পড়াশোনা করি, হিউজ খরচ, এত কিছুর পর এই তুষার তুষার করে আমি আবার পড়াশোনা বন্ধ করে দিয়েছি। তো সব মিলে আমার মা আমার সাথে কন্টাক্ট অফ করে দেয়, আমার কারোর সাথে কন্টাক্ট নেই। আমি আমার শ্বশুর বাড়িতে সবকিছু, আমার শ্বশুর শাশুড়ি সবাই মেনে নেয়। কিসের জন্য মেনে নেয়? তার ছেলের জন্য। তারা তাদের ছেলেকে অনেক ভালোবাসে, হারাতে চায় না। আর তারা বুঝতে পেরে গেছে তুষার আমার জন্য অনেক পাগল, সে আমাকেও ছাড়া থাকবে না। এই জন্য তারা আমাদের সবকিছু মেনে নেয়, আমরা ওখানেই থাকা শুরু করি। তো আমার এক্সামের টাইম হয়ে আসে, সেই টাইমে তুষার কি করলো, বেবি নিবে। সে বেবি নেওয়ার কারণ যে তার বাবা তাকে এখনো বিজনেসে কোনো হেল্প করছে না বা কোনো জব ঢুকাই দিচ্ছে না। সে চাচ্ছে ফ্যামিলিগতভাবে বিজনেস করতে, আহ, কিন্তু ওর ফ্যামিলি থেকে কোনো এখনো সাপোর্টটা দিচ্ছে না। সো সে সে বুদ্ধি করলো যে যদি আমাদের একটা বেবি হয়, বেবি হওয়ার পর আমার বাবা দেখে তো গলে যাবে বেবি দেখে, আমার মাও দেখবা সব মেনে নেবে বাচ্চার মুখ দেখে। তা আমি এটা মেনে নেই না। আমি বললি আমার পরীক্ষাটা দিতে দাও, খালি তুমি আমার বাসায় কথা বলে দাও, দেখবা যে আমার আম্মুকে ম্যানেজ করে নিতে পারবো। সে কোনো ভাবেই, আমি হাউ মাউ করে আমার শাশুড়ির সামনেও কান্না করি। আমার শাশুড়ি তখন বলে, তার একটা কথা আসলে এটা আজও আমি এই শূন্যতা অনুভব করি। সে বলে যে আমার ছেলে তো পড়ালেখা বন্ধ করে দিচ্ছে তোমার জন্য, তোমার কি করার দরকার, তুমি এখানেই থাকো, উকিল হয়ে কি করবা, আর এত সহজ উকিল হওয়া। তো আসলে এসব সব মিলিয়ে মেন্টালিটি করে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো গুড নিউজটা আমি আম্মুকে জানাই, আমার ঢাকায় শুভাকাঙ্ক্ষী থাকে বান্ধবী, তাকেও জানাই যে আসলে কি করব। তারা বললো তুমি তো সব বারবার তুষার তোমাকে পাগলের মতো ছুটে আসে তোমার কাছে, আর তুমি পাগলের মতো ওর কাছে চলে যাও। তো তোমার দ্বারা পড়াশোনা হবে না, তুমি সংসারই করো, বাচ্চা নিয়ে সংসারই করো। তো আসলে এই দুইজন ব্যক্তিত্বের কথা শুনে আমি আসলে ভাবলাম, আসলেই তো আমিও তোকে খুব ভালোবেসে ফেলছি। তুষারের ভালোবাসা ওকে ভালোবাসতে আমাকে বাধ্য করছে। তো কি দরকার, সংসারটাই করি, এটাই জীবন হয়তো বা। তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালো চলছিল। আমি যখন বাসায় ছিলাম, আমাকে এলাকার সবাই চিনে, বন্ধু বান্ধব সবাই জানে। আমি এখনো আমার বাসায় না আমার ভাতটা খাওয়াই দেয়। হ্যাঁ, এটা অনেক মেয়ের ক্ষেত্রেই, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি না কোনো কাজই পারতাম না। কোনো কাজ, আমি যে ঢাকায় ছিলাম, আমি যেখানেই ছিলাম, আমার রিলেটিভস দের সাথে, তাদের কাজের লোক তো ছিল, ওরা আমার কাপড় চোপড় ধোয়া, খাবার দাবার রেডি করে দিত। তো বিয়ের পর থেকে আমি মোটামুটি রান্না করতে পারতাম, খুবই মোটামুটি। তুষার আমাকে হেল্প করতো সব দিক দিয়ে। জানি না তুষার কি জানতো জানতো না, ও আমাকে সব দিক দিয়ে রান্না বান্না, খাওয়ানো সব হেল্প করতো। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পর দেখলাম যে আমার শাশুড়ি সব কাজের ভার আমার উপর দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি না নিতে পারতাম না, তবু আমি বুঝতে দিতাম না। আমি ভাবতাম যে ওদেরকে বেস্টটা দিতে হবে, ওদের মনে জায়গা করতে হবে, যেমন করে হোক, কোনো ব্যাপার না। আমি জীবনে যা যা করিনি, আমি সে তাদের গ্রামে যাই তাই তাই করেছি, সেগুলা উল্লেখ করতে চাচ্ছি না কি কি। তো আমি আমার চেষ্টা করেছি। হয়তো বা আমার শাশুড়ি ভাবে যে হ্যাঁ, ঢাকা থেকে এসে প্রেম করে বিয়ে করে নিয়ে আসছে, বৌমা তো মনের মতো না। আসলে আপনি না আমাকে কখনো বুঝতে চেষ্টা করেননি যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি সব সময়, কিন্তু আপনি এটাকে কিছুই মনে করেন নাই। তো যাই হোক, এভাবে চলতে চলতে বেবিটা হওয়ার সময় হয়ে আসে, তখন থেকে শুরু হয় সমস্যাগুলা। তুষার এক বছর বসা ছিল। তো ও ওর মামার ওখানে ম্যানেজারে ঢুকে, মানে বিজনেস শুরু না, ম্যানেজারি করা শুরু করে। এরপর এরপর আমার বেবি হওয়ার সময় তো আমার বাসা থেকে, তো সবাই বিষয়টা আস্তে আস্তে জেনে যায়, হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে, আমি সংসার জীবনে গেছি। তো আমার আম্মু আমার শ্বশুরবাড়িতে আসা যাওয়া করে আমার আন্টিদেরকে নিয়ে। তো আমার শ্বশুর আমার সাত খাওয়ার অনুষ্ঠানটা অনেক বড় করে করে। তো আমি তখনই বুঝতে পারি যে আসলে আমার শ্বশুর অনেক খুশি, যা হবার হয়েছে ছেলের ক্ষেত্রে, ঠিক আছে। তো অনেক খুশি সে, অনেক বড় করে আমার সাত খাওয়ার অনুষ্ঠান করে। তখনই সবাই বিষয়টা জেনে যায় আমাদের, হ্যাঁ, আমরা সংসার জীবনে গেছি, আমাদের বেবি হবে। তো অনেক ভালোভাবে চলছিল। তো আমার হাজবেন্ড, তো তখন তো অনেক টাকা খরচের ব্যাপার। তো আমার হাজবেন্ড ওর মামার ওখানে ম্যানেজারিয়াতে ঢুকে। কিন্তু আমার শাশুড়ি আসলে ডাইরেক্টলি আমার সাথেও যেমন একটু আর আড়মোড়া করছিল, তো আমার হাজবেন্ডের সাথেও সেমটা। আমার হাজবেন্ড বুঝতে পারছিল। তো আমার হাজবেন্ড সবসময় আমাকে একটা কথা বলতো, লিয়া, কিছু মনে করিও না বা কোনো ঝগড়া করো না, তোমরা যা বলার আমাকে বলিও, আমার মায়ের বিষয়টা আমি এটা ম্যানেজ করতেছি, বা দেখি কি হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি অপেক্ষা করো, আস্তে আস্তে সব ঠিক হবে, আব্বাও আমাদের সব
ব্যবস্থা করে দিবে, দেখবে আমার মাও ঠিক হয়ে গেছে। তো আমি এই জন্য আর কিছু বলতাম না। আমার শাশুড়ি কত তার একটা ভুল ছিল, সে বাইরে থেকে মানুষ নিয়ে এসে আমাকে কথা শোনাতো যে হ্যাঁ ঘুম থেকে লেট করে উঠছো কেন, বা হ্যাঁ বাচ্চা পেটে থাকতে এই হবে, বাচ্চা পেটে থাকতে ওই হবে, তোমাকে নর্মালেই নিতে হবে, নর্মালে না নিলে হবে না। একজন আশেপাশে তো বলতেছে যে তোমাকে নর্মালে বাচ্চা নিতে হবে, নাহলে ব্যথা উঠলে তালা মেরে দিব দরজার মধ্যে, মানে এরকম টাইপের কথা বলছে। আমি না সিক হয়ে গেছি বিষয়টাতে। বাচ্চা পেটে থাকতে যখন একটা মানুষের অনেক স্পেস দরকার, সেই সময়টা আমি আসলে কাজের মধ্যে থেকে এইসব নেগলেক্ট টাইপের কথা শুনতে শুনতে আমার আমার হাজবেন্ডের সাথে সম্পর্কটা আস্তে আস্তে ফাটল ধরা শুরু করে। আমি ওর প্রতি খুব অভিমান করি, ও যেহেতু অভিমান পছন্দ করে না, আমি ওটাই করা শুরু করে দিই। তো এরপর আমার বেবি হওয়ার সময় হয়ে আসে। তো কথা ছিল যে ঠাকুরগাঁও তো বেবি হবে, কিন্তু হট যাই না। আমার শাশুড়ি এতটা, আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না, অনেক শীতের দিন ছিল, তো আমি রাতের বেলায় ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাচ্চা পেটে থাকা অবস্থাতেই, তো আমার হাজবেন্ডও ভয় ছিল, আমিও ভয় ছিলাম যে যেহেতু আমি ঠান্ডা নাড়ছি, এরকম করে ব্যালেন্স ছাড়া কিছু কাজকর্ম করছি, যদি কোনো ইফ প্রবলেম হয়। তো তো যাই হোক, তো আমার ঠাকুরগাঁও হওয়ার কথা ছিল। আমার শাশুড়ি আসলে একটু মন, কেন যে বুঝলাম না, কেন জানি সে ফেড আপ হয়ে গেল আমাদের প্রতি। তো এরপর তখন আমাকে আমার এলাকায় নিয়ে যায়, সেখানে আমার বেবিটা হয়। এইভাবে আসলে ছোটখাটো সব মিলিয়ে আমি বুঝতে শুরু করলাম যে আমার তুষার আর আমার প্রতি খুব বিরক্ত হয়ে গেছে আমার শাশুড়ি। তো এইভাবে 6 মাস আসলে আমার শ্বশুরও বলে দেয় যেহেতু সিজারে বেবি হয়েছে, আমার নাতি আগে, তারপর সে কাজকর্ম করবে। তো আমার বাসাতে আমার রুমের মধ্যেই আমার ছোট একটা রান্নাঘর ছিল, সেখানে আমার যা যা খাবার টাবার আমি আমার আম্মু কিনে দিয়ে যাইতো, আমি ভাবে রান্না বান্না করে খেতাম, যেহেতু আমার হাজবেন্ড তখনো ভালোভাবে ওয়েল ভাবে ইয়া করছে, ইনকাম করতো না। তো আমার শ্বশুর দিত, আমার আম্মু দিত। তো এইভাবে চলতে 6 মাসের মাথায় আমার শাশুড়ি আসলে বিষয়টা খুবই নেগলেক্ট করে ফেলে। তো আমার হাজবেন্ডও বিরক্ত হয়ে যায়, সে বলে যে না আর একসাথে আমি থাকবোই না, তোমার আম্মুকে ডাকো, সবাই মিলে গার্জিয়ানের বসে আমাদেরকে আলাদা করে দিক। তো ঠিক আছে, আমি ওর কথা মতো আমি বাসা ডাকি। তো সবার সামনে আমি জিজ্ঞেস করি আমার শাশুড়িকে আসলে কি প্রবলেম, আপনি আমাকে বলেন। সেদিন আসলে হাসিও পাচ্ছিল, রাগও হচ্ছিল, অভিমানও হচ্ছিল যে আমার ভুল কি কি বলেন আপনি। তো সে বলছিল কি আমি কোন দিন আমার দেবরের কাপড় উঠাইনি বাহির থেকে, কোনদিন ময়লা জমিয়ে রেখেছি, কোনদিন লেট করে উঠেছি, মানে অহেতুক কথা এসব আমার প্রবলেম সে ধরে। সেদিনকার পর থেকে আমি বুঝে গেছি যে তার প্রবলেম আসলে অন্য কিছু না, সে মন থেকে আমাকে মেনে নিতে পারেনি, তাই আমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো তার কাছে বিশাল বড় বড় দোষ মনে হচ্ছিল। তো যাই হোক, এরপর আমার শ্বশুর অনেক রাগ করে বলে যে নাতিকে আমাদেরকে দিবা, তোমরা আলাদা খাবা না, আলাদা থাকবা, কি করবা করো। সেদিন থেকে আমাদের আলাদা হয়ে যাওয়া। তো সবকিছু আলহামদুলিল্লাহ ভালো মতো চলছিল। আমার হাজবেন্ডও তার মামার ওখানে কাজকর্ম করছিল। এভাবে চলতে চলতে তার এলাকা থেকে আমি আসলে কিছু জানতে পারি, তার আগের রিলেশন গুলা নিয়ে অনেকে আমাকে কিছু জানায়। তো বিষয়টা আসলে আমার খারাপ লাগে যে এত বছর হয়ে গেল, বিয়ে বাচ্চা হয়ে গেল, এখন কেন ওরা আমাকে এসব বলছে। তো আমার হাজবেন্ডের সাথে এইসব নিয়ে ঝগড়া লাগে যে এইসব আমি শুনতেছি কেন। তো এইভাবে আসলে ও আস্তে আস্তে ওর সবকিছু মার্কেটিং হয়, ওর A to Z। ওর এলাকায় কোন মেয়ের সাথে রিলেশন ছিল, ওর এটা কি ওই মেয়ের বিয়ে হয়ে গেছে স্কুল লাইফে থাকতে A to Z। তারপর ঢাকায় কোন মেয়ের সাথে রিলেশন ছিল। আমি বললাম যে এসব আমি তো জানতে চাই না, কিন্তু সবাই আমাকে জানাচ্ছে কেন, আমি নিজে বুঝতে পারছি না। তো এইভাবে ওর সাথে আমার সম্পর্কটা, যাই হোক, বাচ্চাটা আমাদের অনেক আলহামদুলিল্লাহ অনেক পুতুলের মতো একটা বেবি হয়েছিল। বেবিটা এত সুন্দর ছিল কি বলবো, মানে ও গাদুম গুদুম, স্বাস্থ্য এত ভালো। আমি ওকে A to Z দেওয়ার চেষ্টা করেছি, সকাল টু সন্ধ্যা তার রুটিন অনুযায়ী। আমি খালি বাচ্চার পিছনেই সময় দিতাম, আমাদের খাওয়া দাওয়া যাই থাক। তো যাই হোক, এইভাবে খুব ভালোভাবে সম্পর্ক একটা চলতে চলতে ও কি করলো, ওর মামার সাথে ওখানে ম্যানেজারই থাকবে না, সে নিজে ব্যবসা করবে। তাই আমি বললাম নিজে ব্যবসা করবে, তোর বাবার কাছে বুদ্ধি নাও। সে আমাকে প্যারা দিচ্ছে না, তুমি বাসা থেকে টাকা এনে দাও। আমি বললাম যে দেখো, তুমি তো আমার ফ্যামিলি সম্পর্কে সব জানোই, হ্যাঁ নাই যে একেবারে তেমনটা না, কিন্তু যা আছে সেটাতে তো আমার ভবিষ্যতের একটা ব্যাপার আছে, কারণ তুমি এখনো কিছু করতে পারোনি, তোমার ফ্যামিলি কিছু দিচ্ছে না। হ্যাঁ, সব মিলিয়ে আমি কিভাবে এনে দেবো। সে তো তার প্রেশারে আমি তখন তাকে বিজনেসের জন্য আমার শাশুড়িকে বলি, যেদিন টাকাটা এনে দিই আমি আমার শাশুড়িকে বলি যে আমি আজকে এত লাখ টাকা আমি আপনার ছেলের হাতে এনে দিয়েছি, আপনি আব্বাকে কিন্তু বলে রাখেন। যত কিছু হতো আমি শাশুড়িকে বলতাম, কিন্তু সে আমাকে এতটা নেগলেক্ট হিসেবে নিত, সে কিছুই আমার শ্বশুরকে জানাতো না। সে খালি আমার শ্বশুরকে আমার মায়ের বিষয়ে আর আমার বিষয়ে নেগলেক্ট জানাতো। আমার মা আসতো বছরে একবার, মাসে একবার, কিন্তু তাদের কথা ছিল আমার মাকে বোরখা পরে আসতে হবে। হ্যাঁ, আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, একটা মেয়ে রিলেশন করে বিয়ে করেছে, হ্যাঁ আমাদের আপনারা মেনে নিয়েছেন, আমি কিভাবে আছি সেটা আপনাদের দেখা উচিত। আমার মা কিন্তু বিয়ে করেনি, আমার মা কিন্তু সে বাড়ির বউ নয়। সো আমার মাকে বোরখা পরে আসতে হবে, এটা শুনে আমার মা ওই বাসা আসা বন্ধ করে দেয়, যে আমি তুই আমার স্বপ্ন ভেঙে বিয়ে করলি, তোকে আমি চালাচ্ছি এতদিন, তোর ফ্যামিলি তো শ্বশুর বাড়ি আবার আমাকে বোরখা পরে যেতে, এইসব অনেক অপমান অপমানিত হয়ে। যাই হোক,
তো এরপর কি হয়, আমার শাশুড়ি পুরাই নেগলেক্ট ভাবে আমাকে নিয়ে নেয়, আমাকে মেনে নিতেই পারছে না। সকাল টু সন্ধ্যা তার নেগলেক্ট কথাবার্তা আমাকে শুনতেই হচ্ছে। সে আমার হাজবেন্ড আলাদাভাবে বিজনেস করবে, আমার শাশুড়ি তার ভাইয়ের সাথে মিলে মানে কথাবার্তা বলে ওকে আলাদা বিজনেস করতে দিবে না। আর আমার হাজবেন্ডের যে সে আলাদা বিজনেস করবে, এখানে আমার কিন্তু কোনো হাত নেই। আমার কথা হলো যে আমার হাজবেন্ড ভালো করলে ভালো, আমাদের ভালো, খারাপ করলে আমাদের খারাপ। সে ভালো বুঝে ব্যবসা সে করবে। তো তাকে আমি টাকা আনে দেওয়া, সে আমার প্রেশার দিছে অনেক। এটা আমি কি মানে কিভাবে নেবো বলতে পারছি না। তো সেজন্য আমি টাকা এনে দিই। টাকা এনে দেওয়ার পর সে সে বাসায় একটা টাকা খরচ করে একটা মুরগির ফার্ম দেয়। সেটাতে 1 মাসে সে লস খেয়ে বসে থাকে, প্রায় 70-80 হাজার টাকা মুরগির ফার্মের পেছনে। তারপর বাকি টাকা দিয়ে সে ব্যবসা করবে। তার এখন বাইক লাগবে। তার মামা একদিন হঠাৎ করে আসে, বলে তার মামার বাইক সে চালাতো, তার মামা তার বাইক নিয়ে নিচ্ছে অপমান করে। সে অনেক কান্নাকাটি করে এসে, আসলে আমার বিষয়টা মাইন্ডে লাগে, কি ওকে বাইকটা নিয়ে নিলে হবে। তখন আমি সাথে সাথে আমার বাসায় ফোন দিই যে ও এরকম করে, তোমার জামাই তো খুব কান্নাকাটি করছে, ও বাইক লাগবে ওর। তো তখন কি করলাম, তখন আম্মু বলতেছে আমার তো আসলে এখন ইন্ডিয়া আর যাওয়া হবে না, আমার আম্মুর দুইটা মেজর অপারেশন, সে উপরে ফিটফাট বাট ভিতরে সে অনেক অসুস্থ, তার জন্য আমি এখনো কিছু করতে পারিনি, এটা আমার আফসোস। তো সে আমার বাইকটা চাই, আমার বাইকটা যখন আম্মু কিনে দেয়, আমি যে 3 দিনের মাথায় আম্মু বাইক টাকা ম্যানেজ করে বাইকটা কিনে দেয়। তো আমি যখন বাইকটা কিনে আমি মনে মনে খুশি ছিলাম, আমাদের নতুন বাইক। বাট ভিতরটা ফেটে যাচ্ছিল যে আমার মাকে আমি জ্যান্ত কবর দিয়ে বাইকটা নিয়ে আসলাম। তো এরপর আসি, ভালোই চলছিল সবকিছু। তো হঠাৎ করে গত 1 বছর আগের ঘটনা, মানে করোনা ধরার বাংলাদেশে লকডাউনের 2-3 মাস আগের ঘটনা। ও এভাবে জীবন চলছিল। তো আমি ঘটনাটা বলি। তো এক ঘটনা, সে হঠাৎ করে একদিন আসে বলে, সে বাইরে যায়, হঠাৎ করে আসে বলে বাইক হারাই গেছে, রাত 10টা বাজে। তো আমি পাগল হয়েছে, বাইক হারাই গেছে মানে। আর এর মধ্যেই বলতে ভুলে গেছি, আমার শাশুড়ির সাথে মামা শ্বশুরের সাথে আমার হাজবেন্ড খুব লাগাবাজ একটা সময় চলছিল। এখানে আমার আসলে কোনো হাত নেই। ওরা যদি সব মানে শাক দিয়ে মাছ ঢাকার জন্য আমার উপর সব দোষ দিচ্ছে, নিজের ছেলেকে ভালো ইয়া করার জন্য। তো ওদের মধ্যে লাগাবাজা চলছিলই। তো এর মধ্যে হঠাৎ করে আসে বলে ওর বাইক হারিয়ে গেছে। আমি আমার শ্বশুর বাড়িতে কারো কোনো ফিলিংস নাই। যাই হোক, আমি রাতের বেলা সেই ওর সাথে থানায় যাই, জিডি টিডি করে পুলিশ টুলিশ নিয়ে আসে, খোঁজানোর চেষ্টা করি, বাইক আর পাওয়া গেল না। তারপরের দিন আমার ফ্যামিলি থেকে লোকজন আসে, অনেক কিছু করার চেষ্টা করে, বাইক আর পাওয়া গেল না। পুলিশ ওকেও ধমকি দেয়, ও চুপচাপ আছে খিস মেরে, মানে কোনো কথা বলছে না। আমিও ওকে রাগ দেখাচ্ছি, এই তুমি মনে হয় একটা কিছু করছো। পুলিশ ওকে ডাইরেক্ট চার্জ করতেছে যে আপনাকে দেখে তো আমাদের সন্দেহ হচ্ছে, আপনি কিছু খান নাকি, আর বাইক হারালো, আপনি কি কোথাও ধরা টরা খাইছেন। এভাবে পুলিশ ওকে হিট করলো। ও পুরা আমার চুপ করে আছে, তো আছে, কিছু বলতেছে না। তো যাই হোক, ও আমাকে খালি বাসায় যেয়ে বললো, লিয়া আমিও বিষয়টা নিয়ে খুব কষ্টে আছি, আমার খুব স্বপ্নের বাইক, আমার বাবা মা আমাকে কিনে দেয়নি, বাট তোমাকে বলার পর তুমি 3 দিনের মাথায় আমাকে কিনে দিচ্ছ, তোমার আম্মু আমাকে দিচ্ছে বাইকটা, কিন্তু আমি রাখতে পারলাম না। ও অনেক কান্নাকাটি করে। তো আমি ওকে এত ভালোবাসি যে মানুষটাকে আমি আর কি বলবো। তো যাই হোক, কয়েকদিন বাইক হারালো, তার কয়েকদিন পরের ঘটনা, সে আমাকে বললো সে 2 জনের কাছে চেকের উপর, ব্ল্যাঙ্ক চেকের উপর টাকা নিচ্ছে। এখন মানে ও আলুর ব্যবসা করতো, তো আলুর টাকা 4 ডবল টাকা হয়ে গেছে, সে এখন টাকা দিতে পারবে না, তার বাইক হারিয়ে গেছে, সে ব্যবসা বন্ধ, সব বন্ধ। তাই বলে আমাকে তুমি সব কি শোনাচ্ছ। আমি তখন কি করলাম, আমি রাগের মাথায় আমার শ্বশুরের কাছে চলে গেলাম যে আব্বা আপনার ছেলে এগুলা এগুলা করছে। আমার শ্বশুর তখন বললো, বুঝতে পারলাম যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বিষয়ে অনেক মানুষের আসলে কি মুখে বিষ ঢাললে সেটা বের করা যায়, বাট কানে বিষ ঢাললে সেটা কখনোই বের করা যায় না। তো আমার শ্বশুর আমার প্রতি দেখে খুব ক্ষিপ্ত, সে আমাকে অনেক কথা শোনালো। শোনার পর বলছে, তোমরা ব্যবসা করছো, তুমি টাকা খাইছো, তোমরা ব্যবস্থা করবে, আমরা কিছু জানি না, ওকে পুলিশ আসলে নিয়ে গেলে নিয়ে যাক। তো তখন আমি কি করলাম, ওকে ও ও শুনলো সবকিছু। তো আমি তখন ওকে খুব রাগ রাগ হইলো যে তুমি তুমি কোথায় যাবা, যাও, আমি এই বাসা ছেড়ে কোথাও যাবো না, তুমি আমাকে ফাঁসানোর বুদ্ধি করতেছো, এত কাহিনী করছো, এত ইয়া করছো, আমাকে আমার ক্যারিয়ার নষ্ট করছো, লাইফ নষ্ট করছো, আমার ব্যাংক ব্যালেন্স যা ছিল সব তোমার পিছনে ঢালছি, আমি কোথাও যাবো। ও বলছে না চলো ঢাকা যাই, ঢাকাতে ঘুরে আসি, দেখি ঠান্ডা হয় কিনার মধ্যে। ও আমাকে জোর জবরদস্তি 1 দিনের মধ্যে জিনিসপত্র গুছিয়ে ঢাকায় নিয়ে আসলো। আসার পর ও কন্টাক্ট অফ, সবার সাথে কন্টাক্ট অফ। আমি বললাম আমার শাশুড়ি তখন আমাকে ফোন দিচ্ছিল, বিকজ আমার হাজবেন্ড আমার শাশুড়ির নামে 50,000 টাকা লোন নিয়েছিল, যেটা আমার হাজবেন্ড কিস্তি দিচ্ছিল, আর আমাদের একটা ডিপিএস ছিল, সব মিলিয়ে শোধ করে দিয়েছিলাম। তো মনে হয় শাশুড়ির 10-15 হাজার টাকা দণ্ডি দিতে হয়েছিল সেখানে, আমাদের ডিপিএস সহ কিস্তি সহ আমরা সব ইয়া করে দিই, ক্লিয়ার করে দিই। তো যাই হোক, আমার হাজবেন্ড কন্ট্রাক্ট অফ করে দেয়, সে আর বাসা যাবে না। আমি বললাম এখানে কিছু নিয়ে আসিনি, বাচ্চাটা আমার এখানে খাঁটি দুধ পায় না, ডিম পায় না, কি অবস্থা, বাচ্চাটা শুকায় গেছে 1 মাস 1-2 মাসে। তার মধ্যে করোনা, আমি ওকে বারবার বুঝাচ্ছি যে আমি এখানে থাকবোই না, তোমার বাসা ভাড়া থাকতে ভালো না লাগে, তুমি তোমার এলাকার মধ্যে অন্য কোথাও আমাদেরকে ভাড়া নিয়ে থাকো, আমি ঢাকায় থাকবো না। কারণ ঢাকা ছেড়ে আমি চলে গেছি, আমি কেন ঢাকায় থাকবো, ঢাকা ছেড়ে আমি আমার লাইফ ক্যারিয়ার সব ছেড়ে আমি তোমার জন্য চলে গেছি, আমি সংসার করতে চলে গেছি, আমি ঢাকায় থাকি, এখন টাকা পয়সা কে দিবে, আমার আম্মুর ডবল ডবল টাকা খরচ করবো। এইভাবে আমি অনেক ঝগড়াঝাটি করি। সে বলে না আসলে আমার ফ্যামিলি, আমার মামারা কেউ
কেউ আমাকে বুঝলো না, সবাই আমাকে বাস দিল, আমি আর যাবো না। ওর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়। আমি তো আমার শাশুড়ির উপর রাগ, বিকজ ও ও আমরা বাসা যাই জিনিসপত্র নিয়ে আসার কথা। আমার হাজবেন্ড কি করে, আমার ফ্যামিলিকে কালারিং করে, তার ফ্যামিলির কাছে কিভাবে এটা বলি। সে আমার আম্মুকে আর আন্টিকে শিখাই দেয়, আপনারা আগে যান, আমার আব্বার সাথে কথা বলেন, আবার বলে জিনিসপত্র গুছান, আমরা যাই পরে জিনিসপত্র নিয়ে আসবো। তো এইভাবে যখন আমরা প্ল্যানিং করে ওর কথা মতো যায়, আমার আম্মু অনেকবার বলে যে আমি এসবের মধ্যে যেতে পারবো না, তোমার মা আমাকে আমার মেয়েকেও পছন্দ করে না, আমাদেরকেও পছন্দ করে না, মেনে নেয়নি এখন পর্যন্ত, আমি এসবের মধ্যে যেতে পারবো না। তো ও অনেক সুন্দর ইমোশনালি ভাবে বুঝিয়ে বলে। তো আমার আম্মু ভাবলো কি আর দেখি, আচ্ছা যে ছেলেটা যেহেতু ভালোভাবে থাকতে আছে, ঢাকা জব করতে চাচ্ছে, তার ফ্যামিলি তাকে কি দেখলো না, তো কি আর করার। ও বলতে সরি বলতে ভুলে গেছি। তো ও যে চেকের মামলা হয়ে যাওয়ার কথা, তো আমার ফ্যামিলি, সে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জানায়, আমার আম্মুর সাথে কথা বলে। আমার আম্মু ওর ব্ল্যাঙ্ক চেক দুইটা সেই বিশিষ্ট ব্যক্তিদের কাছে টাকা দিয়ে নিয়ে, আমার এলাকায় একজন শিল্পপতির কাছে চেক দুইটা জমা দিয়ে টাকা নিয়ে তুষারের ঋণগুলা শোধ করে। প্রায় 3-4 লাখ টাকার মতো ঋণ, মেবি আমার গয়না শুদ্ধ বিক্রি করে 4-4.5 লাখ টাকা হয়েছে, এরকম টাইপের আর কি। খুচরা খুচরি সব মিলিয়ে মানে যারা যারা পেতো সবাইকে শোধ করে দিয়েছে আর কি। তো তার ফ্যামিলি কিন্তু জানে A to Z, তার ফ্যামিলিতে গিয়েও আমার আম্মু একজনের টাকা শোধ করে আসছে, আমার শ্বশুরও জানে। তো আমার শাশুড়ি তখন আমাদের উপর প্রেশার দেওয়া শুরু করেছিল যে 50,000 টাকা। তো আমার কথা ছিল যে মা, যে আমার আম্মু এতগুলো টাকা দিল, আর আপনি মাত্র 50,000 টাকার কথা চিন্তা করতেছেন, আর আমার তো ডিপিএস টা আছেই, আমরা তো হারা যাচ্ছি না, পালা যাচ্ছি না, ডিপিএস টা শোধ করে হইলেও তো আপনার টাকাগুলো শোধ করতে পারবেন না, তার কথা 50,000 টাকাই লাগবে। এভাবে সে প্যারা দিচ্ছিল, আমি রাগ করে আর কথা বলা বন্ধ করে দিই। তো সে আমার মাকেও ফ্যামিলিকে অপমান করে, আমাকে তো দেখ চোখে কিছুই মনে করে না। তারপর তার ছেলে তো চলতেছে, তার ছেলে তো তার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। এখন আমি এটাতে কি করবো? আমি লাউড স্পিকার দিয়ে ওর সামনে কথা বলি যে কথা বলো, তুমি ম্যানেজ করো, আমি কেন তোমার ফ্যামিলিকে ম্যানেজ করবো, সব কেন আমি দেখবো? কিন্তু না, সে তার ফ্যামিলির সাথে কথা বলে না। 1 বছর হয়ে যায় আমাদের ঢাকায় থাকার। ও আসলে যখন আমরা ছিলাম, ও একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে জব নেয়। ওর জবটা ভালো লাগে না, আসলে জবটা মেনুয়ালি আমারও ভালো লাগে না। যে তুমি এত শিক্ষিত একটা ছেলে, একটা ভালো ছেলে, অনেক ভালো জায়গায় জব করতে পারতে, সে কেন এখানে, আমি কেন এই এলাকায় আমি কেন থাকবো, গার্মেন্টস এরিয়াতে আমি কেন থাকবো, বা এভাবে আমাদের চলতে চলতে 1 বছরের মতো কেটে যায়। আমার শ্বশুর বাড়িতে আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে না, আর তুষারও কন্ট্যাক্ট করে না, আমিও। আর আমি তো আমার শাশুড়ির উপর রাগ, আমি দেখতেছিলাম যে আমার শাশুড়ি নাতির জন্য ফোন দেয় কিনা, তাদের যে একটা নাতি আছে, 3 বছর বয়স হয়েছে আমার ছেলের এখন। তো নাতির জন্য তারাও কোনো কন্ট্যাক্ট করলো না। আমি ফেসবুকে ছবি ছাড়তাম, দেখি ওরা কোনো অ্যাকশন দেয় কিনা। দেখি না, আমার ননদ যে কোনো একটা কারণে আমাকে ব্লক করে দিয়েছে, আমাকে অনেক কথা শুনিয়ে যে হ্যাঁ আমার ননদের নামে আমার ফ্যামিলি থেকে বলে খারাপ কথা বলছে। আসলে ওরা না কখনো যাচাই করে না, ওরা খালি আমি পরের মেয়ে তো খালি আমার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো দোষ হিসেবে ধরে। সে তার পার্সোনাল লাইফ, আমি তার বিষয়ে কিছু বলবো না, কিন্তু এখানে একটা বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। কারণ তার এলাকার লোকজন, আমার আম্মুলা যখন ইনকোয়ারি করতে যায় বা আমাদেরকে আনতে যায়, তার এলাকার লোকজন আম্মুদেরকে এসব কথা আমার বলে, যার কারণে আমার আম্মুল এটার ফিডব্যাক দিয়েছিল, এইটুকুই। আর আমার ননদ যেদিন আমরা চলে আসি জিনিসপত্র নিয়ে, সে খুব খারাপ ব্যবহার করেছে, যেটা আমি আশা করিনি। আমি ওর জন্য অনেক সাপোর্ট করেছি এত বছর, ওকে এত সাপোর্ট করেছি, ওর পাশে ছিলাম, কিন্তু ও যে এমন ব্যবহারটা করবে সেটা আশা করিনি। আমার শাশুড়ির সাথে আমার তর্কাতর্কি হতেই পারে, বউ শাশুড়ি, আর মাঝখানে ও এসে সেদিন যে বেয়াদবিটা করেছে, এটা আসলে উচিত হয়নি। তো যাই হোক, এরপর চলে আসা 1 বছর চলছিল সব ভালোভাবেই। তো আমার ছেলেটা দেখি যে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এত স্বাস্থ্যবান একটা ছেলে সে শুকিয়ে যাচ্ছে। তো আমি তুষারকে বলতে, আমরা দুজনে টেনশন করতে থাকি। আর তুষার জন্মের পর থেকে আমার বাচ্চার A to Z সে করেছে, বাবুর হাগুমুতু কাপড় ধোয়া থেকে শুরু করে তার খাওয়া দাওয়া A to Z, সে এত ভালোবাসে, এত পাগল ছিল বাবুর জন্য। তো ঢাকা আসার পর সে খুবই টেনশন পড়ে যায় যে কি হলো আমার বাচ্চাটার। আর তুষার জব করতো, আসলে 10-15 হাজার টাকার মতো স্যালারি পেত, আর আমার বাসা থেকে বাকি টাকাটা পাঠিয়ে দিত, বাবুর খরচ আমাদের যতটুকু মানে জোড়া দেওয়া যায় আর কি। তো এইভাবে চলতে চলতে কি হলো, আহ বাবু অসুস্থ হতে শুরু করলো। তো গত জানুয়ারি-ফেব্রুয়ারির কথা। তো আমি ওকে বলি কি চলো মিরপুরে চলে যাই, আমি এখানে তোমার ভালো থাকার ব্যবস্থা, ভালো এলাকায় নিয়ে যাবো, যেহেতু এটা গার্মেন্টস এরিয়া, সবার সাথে বাইরে বের হওয়া যায় না, ইয়া হওয়া যায় না। দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে মিরপুরে চলে আসলাম। আমার এক ভাইয়ের মাধ্যমে তাকে মার্কেটিং এর একটা জব দিলাম। কিন্তু বুঝলাম না, হঠাৎ করে তার জবটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তার জব ভালো লাগছে না, কিন্তু সে কিন্তু বলেনি, সে আমার সাথে এগুলা নিয়ে ঝগড়া, কি মুড অফ হওয়া শুরু হয়ে গেল। তো আমারও এইসব খুব রাগ হচ্ছিল যে আমি আমার মায়ের স্বপ্ন ভেঙে, হ্যাঁ তুমিও যেমন ভেঙেছো আমিও ভেঙেছি। তোমার ফ্যামিলি কিন্তু বিয়ের পর তোমার আর কোনো হেল্পে আসেনি, বাট আমার মা কিন্তু এখন পর্যন্ত খালি একটা মাত্র মেয়ে দেখে নাতি হয়েছে, এই জন্য কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে হেল্প করে যাচ্ছে। তো তুমি এর মধ্যে তুমি একটা কিছু করো নিজে থেকে, উল্টা আমার প্রতি প্রেশার, আমার প্রতি রাগ অভিমান এসব ঝাড়তেই আসো। আমি এদিকে সারাদিন কাজ করি, রান্না বান্না করি, বাচ্চাটাকে সামলাই, সব মিলে আমারও তো একটা রিল্যাক্সের ব্যাপার আছে, সেটাও স্পেশাল তুমি আমাকে দিচ্ছ না। এভাবে আমাদের ঝগড়া লাগতে থাকে। এরই মধ্যে মার্চ মাসে ওর ফ্যামিলি থেকে কন্ট্যাক্ট করে ওর মা, ওর মামি, মামা। তো
তো জানি না ওর সাথে কি কথা হয়, কি হয় না হয়। তো আমি জানতে চাই, সে বলে না। তো আমি তখন বুঝাই বলি, আমি বুঝে যাই বিষয়টা কি। তো আমি বলি যে তোমার মা তো আমাকে মেনে নিবে না। আর ওর মা এলাকার মধ্যে, পুরো এলাকার মধ্যে আমার দুর্নাম রটাইছে এভাবে যে এই মেয়েটা অনেক খারাপ, আগে এই করছিল ওই করছিল, এটা সেটা ওটা এসব বলে আজকে আমার ছেলেকে নিয়ে চলে গেছে। আমি খালি একটা কথাই বলবো, আহ এক হাতে কিন্তু কখনো তালি বাজে না। আর একটা মানুষ, আপনি যাকে নিয়ে বলছেন আমি আমি পরের মেয়ে দেখে আপনি আমার ভুলগুলো ধরতে পারছেন, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, যদি প্রেমের বিষয়ে বলেন, আপনার ছেলে কয়টা প্রেম করেছে আর আমি কয়টা প্রেম করেছি, আপনার ছেলের কয়টা রিপোর্ট আছে আমার কয়টা রিপোর্ট আছে। আজকে আপনি আপনার ছেলের গুলা শাক দিয়ে মাছ ঢেকে, আপনার ছেলের ভুলগুলা লুকিয়ে আপনি আমাকে যে কালারিংটা আপনার এলাকায় করছেন, যদিও আমার কোন ডাজেন্ট ম্যাটার কে কাকে কি বলছে, কিন্তু ওই এলাকার লোকজনগুলো যখন আমাকে বললো তোমার শাশুড়ি কেঁদে কেঁদে তোমার নামে এভাবে বলছে, তুমি তো খারাপ, তুমি মনে হয় তাদের ছেলেকে নিয়ে গেছো, তুমি এসব খারাপ করছো, তুমি তো ভালো মেয়ে নয়, তখন বিষয়টা আমার মাইন্ডে লাগছে। আসলে জাগো ফেমে আমার আসার মূল উদ্দেশ্য হলো যে একটা মেয়ে বিয়ে করে সব স্বপ্ন, আমার শাশুড়িও কিন্তু একজন মেয়ে, আমিও কিন্তু একজন মেয়ে, সব স্বপ্ন বিসর্জন দিয়ে, আমার শাশুড়ি আগের মানুষ, সে পড়ালেখা করেনি, কিছু করেনি, সে গ্রামে ছিল ভাবে সে জীবন কাটিয়ে দিচ্ছে। বাট আমি কিন্তু পুরো পৃথিবী দেখেছি, আমি অনেক দূর পড়াশোনা করেছি, অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, সব মিলিয়ে আমি আমার সবকিছু ত্যাগ করে যখন আপনার ছেলের জন্য গেলাম, আপনার উচিত ছিল আমাদেরকে সাপোর্ট দেওয়া। আজ যদি আপনি আপনার ছেলেটাকে সাপোর্ট করতেন, ভালো একটা অবস্থানে আমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, আমরা হয়তো ভালো থাকতাম, আপনাদের মানে আমাদের সন্তানটা ভালো থাকতো। আর এই যে প্রবলেম গুলা শুরু হয়েছে, এগুলা হতো না। আমার শাশুড়ির কথা ছিল যে আমাদেরকে সে অ্যাকসেপ্ট করবে না, আমাকে আর বাবুকে, তার ছেলেকে সে ফেরত গেলে তার ছেলেকে অ্যাকসেপ্ট করবে। আর গত 28 মার্চের ঘটনা, তুষারকে আমি বলেছিলাম সুন্দর করে আগের দিন যে তোমার মায়ের সাথে কথা বলো, যেহেতু তোমার জব ভালো লাগছে না, তোমার ঢাকায় তুমি আর মনে হয় না এইসব জব করতে পারবা, তুমি বাসায় বিজনেসটাই করো। তো তুমি বাসায় কথা বলো, কথা বলে দেখো, তুমি তুমি টেকনিক্যাল ভাবে কথা বলো যে আমি তোমাদের কাছে ফিরে যেতে চাইবে, এরকম কিছু তুমি আমাদেরকে রেখে তুমি টেকনিক্যাল ভাবে কথা বলো, যাতে আমাদের একটা ফিউচার হয়। বাট তুষার কথা বলে ঠিকই, কিন্তু ও এখানে একটা স্বার্থপরতা করে ফেলে। যথারীতি। সো আমরা একেবারে শেষের দিকে চলে আসতেছি, যেহেতু আমাদের একটু আর্লি শোটা শেষ করবো আমরা এই সময়টাতে। তো এরপরে কি হলো? 28 তারিখের কথা বলছিলেন। হ্যাঁ, 28 তারিখে সে সুন্দর করে বলে যে আমার নতুন জব হয়ে গেছে লিয়া, বলেছিলাম 1 তারিখের মধ্যে জব জয়েন করব। আর আমিও ওর আমার আর শুভাকাঙ্ক্ষীর হাজবেন্ডকে ওর সিভিটা দিয়ে রেখেছিলাম, যেটার কনফার্মেশন কল আসে সবে বেড়াতে সকালের বেলা। আর দুর্ঘটনাটা ঘটে 28 তারিখে, সে সকালবেলা বের হয়। সে আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, 1.5 মাস মানে 28 তারিখের 1 মাস ধরে আমাদের বাবুটা প্রচুর অসুস্থ, তার হাড্ডিগুলা বের হয়ে গেছে। রাত হলেই 103, 104 জ্বর। ও আর আমি দুজনে ভয় পেয়ে গেছি যে আসলে বাচ্চাটাকে বাঁচাতে পারবো কিনা। তার কয়েকদিন আগে আমরা আমাদের এলাকায় গিয়ে আমার আম্মুর ওখান থেকে নিয়ে তাকে দিনাজপুরে দেখিয়ে আসছি, সেখানে কিছু ধরা পড়েনি। কিন্তু ঢাকায় আবার ব্যাক করে আসার পর এত কিছু দেখার পর ও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। তখন কি হয়, 28 তারিখে বলে যে ঠিক আছে আমি নতুন অফিস করে আসি, তারপর আমি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। বাসা থেকে টাকা পাঠিয়ে দেয়, আমি যে বাসা থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে, তুমি টেনশন করো না, আমরা নিয়ে যাবো। তো দুপুর 12:30টার সময় ফোন দেয় যাওয়ার পর যে লিয়া আমার তো আসলে 5টার আগে বের হতে পারবো না আমি, ওরা আমাকে নতুন অফিসে তো একদম ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় নিয়ে যাই, তুমি তাড়াতাড়ি আসো। তো এই তো 12:30 থেকে কথা বন্ধ হলো, সুন্দরভাবে কথা সব নর্মালি যেভাবে চলছিল। আহ রাত রাত হয়ে যাচ্ছে, 12টা বেজে গেল রাত। সব মিলে আমি পাগল প্রায়, সবাইকে ফোন দিচ্ছি পরিচিত যারা আছে যে ও তো আসেনি, কোথায় যাব কি করবো। সব মিলিয়ে তারপরের দিন হয়ে গেল, বুঝতে পারলাম সে চলে গেছে, সে আমাদের জীবন থেকে চলে গেছে, জানি না কত দূরে গেছে। তো বাচ্চাটাকে নিয়ে তারপরের দিন সে অনেক অসুস্থ। আমি এই পাগল প্রায় হয়ে সারা রাত না ঘুমিয়ে সকালবেলা বাচ্চাটাকে নিয়ে বের হয়ে পড়ি। মিরপুর 1 নম্বর ল্যাবেট হসপিটাল, 2 নম্বর শিশু হাসপাতাল। ল্যাবেটে যায়, অনেক টেস্ট দেয়, সব নিয়ে বাচ্চাটাকে নিয়ে একা সার্ভাইভ করে সবকিছু করে টেস্টের রিপোর্ট দেবে তার পরের দিন। তো তারপর দিন যাই সকালবেলা থেরাপি দেওয়াই বাবুকে মিরপুর 2 নম্বর হসপিটালে, বিশেষ হাসপাতালে। তারপর রাতের বেলা টেস্টে আসে যে ওর প্রস্রাবে ইনফেকশন ধরা পড়ে, ওর ব্লাডে ইনফেকশন ধরা পড়ে। ডাক্তারের ভাষা কি বলে সেটা জানি না, তবে যেটুকু বুঝিয়ে দিল হিমোগ্লোবিন একেবারে কম, ওকে ব্লাড দিলে আর স্লাইন দিলে সে সুস্থ হবে, কারণ ওর ব্লাডের স্বল্পতার কারণে ওর হাড্ডিগুলা বেরিয়ে যাচ্ছে, মানে ও এতটা শুকায় গেছে। ঠিক আছে, ওর হাড্ডিগুলো বেরিয়ে গেছে, গলার হাড়, বুকের হাড়, পিঠের হাড়। তো তখন আমি তো পুরো কান্নাকাটি, আমি ডাক্তারকে বললাম স্যার ওর আব্বু তো রাগ করে বাসায় চলে গেছে, আমি কিভাবে ওকে এখন দিব, আর ও ছোট বাচ্চা, ওর আব্বু ছাড়া, মানে ওর আব্বু যেহেতু ওকে মানুষ করছে, ও আমার কাছে অ্যাডজাস্ট হয় না, ওর আব্বু ছাড়া আমি ওকে কিভাবে শুয়ে রাখবো। তো আপনি এমন কিছু করেন যেটাতে আমি 1 মাস অ্যাটলিস্ট সময় নিতে পারি। তো তখন ডক্টর বললো যে ঠিক আছে সমস্যা নেই, সে খাবারের লিস্ট করে দিল আলাদা হবে, সে কয়েকটা ওষুধ দিল ব্লাড যেতে হয় এরকম
কি ওষুধ দিল, সেগুলা 1 মাস চালাতে বললো খুব জলদি যে কন্টাক্ট করি যাতে তার সাথে, আর থেরাপি গুলো চালিয়ে যাই। তো এইভাবে আমিও বিব্রস্ত অবস্থায় পড়ে আছি, ও নেই। কানাকাটি 2-3 দিন থেরাপি দেওয়ার পর আমি আর থেরাপি দিতে নিয়ে যাইনি। ঢাকার মধ্যে একা একা আমি কিভাবে দৌড়াবো বাবুটাকে নিয়ে এই করোনার মধ্যে, সবকিছুর মধ্যে। 2-3 দিন থেরাপি দেওয়ার পর আর দিতে পারিনি, আমিও ভেঙে পড়ি পুরোপুরি ভাবে। আর তার এর মধ্যে আমি যে শুভাকাঙ্ক্ষীর বাসায় থাকি, সে আমাকে অনেক শক্তি দেয়, আগে থেকেও দিয়েছিল, তাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবং আমার আম্মু তাকে, তার কথা আর কি বলবো, সে অনেক বলিদান দিয়েছে একটা মেয়ের জন্য। তো তাদের কথা মতো আমি নতুন অনলাইন বিজনেস শুরু করি, চেষ্টা করি আর কি, এখনো করছি। অনলাইন নতুন বিজনেস শুরু করেছি, আর ফুড পান্ডায় খাবারের ক্যাটারিং এর যেটা সার্ভিস সেটা দেওয়া শুরু করছি। তো জানি না কতদূর নিতে পারবো, তবে আমার বাচ্চাটা প্রচুর অসুস্থ, এখন পর্যন্ত তার কোর্স কমপ্লিট হয়নি। আমার শ্বশুরবাড়ির আমি সবার সাথে কন্ট্যাক্ট করি, হাজার হাজার মানুষের সাথে, সবার সাথে কন্ট্যাক্ট করি। আমার শ্বশুর শাশুড়ির একটাই কথা যে তুমি আমার ছেলেকে নিয়ে গেছো, এখন ও ও ও কোথায় আছে থাকবে ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। বড় হইলে বাচ্চা ওটা তোমাদের রক্তের বাচ্চা, সময় হলে সে ঠিকই আসবে। আর আমরা আর কিছু তোমাকে বলতে পারবো না, আর তোমাকে আমরা অ্যাকসেপ্টও করতে পারবো না। তো আমি বললাম আসলে আপনার ছেলে ছাড়া তো আমি কখনো আমার নিজের আত্মসম্মান বোধ বিলি দিয়ে আমি আপনাদের বাসায় যাবো না। ও না নিয়ে যাওয়া পর্যন্ত, ও আগে নিয়ে গিয়েছিল, এই জন্য গিয়েছিলাম। কিন্তু ও কোথায় আছে, ও কি ভালো আছে, ও কি চাচ্ছে? আমাকে তো সে ছেড়ে মানে ডিভোর্স দিয়ে চলে যায়নি, সে তো রাগ করে অভিমান করে সে যে চলে গেল। আর আপনারা কি ডিসিশন দিলেন তাও আমি জানি না। তো আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কোনোভাবে, আমার শ্বশুর খালি বললো হ্যাঁ, আমার শ্বশুর অনেক ভালো মানুষ, আমার সাথে আমাদের সাথে অনেক ভালো ব্যবহার ছিল, কিন্তু তার কান ভরতে ভরতে সে নেগলেক্ট হিসেবে আমাকে নিয়ে নিচ্ছে এখন পুরোপুরি ভাবে। আর আমার শাশুড়ি তো পুরাই নাকচ, সে আমাকে আচ্ছা, কোনো ভাবে আমরা accept মোটামুটি করবে না। আপনার কথাগুলো শুনলাম, ঠিক আছে। এবং এখন আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো ঝটপট আমরা করে ফেলতে চাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার প্রথম একটা রিলেশনশিপ ছিল, সেখান থেকে ডাইভার্ট হয়ে আপনি এই মানুষটার কাছে, যে এই মানুষটার কাছে চলে গেলেন, সেইটার কারণটা কি? আমার 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 প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ, আপনি একটা মেয়ে, আপনাকে হাজারটা ছেলে ভালোবাসতে পারে, কিন্তু আপনার একটা প্রথম রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপটা ব্রেকআপ হলো এবং তারপরে আপনি এই মানুষটার সাথে জড়িয়ে পড়লেন, সেটা কি আপনার লোনলিনেস থেকে, নাকি আপনার তাকে আসলে আপনি অনেক বেশি ভালোবাসছিলেন? না, কোনটা? আসলে হচ্ছে আমার প্রথম রিলেশনশিপটা থেকে আমি বেরিয়ে আসি এই জন্যই যে ও আমার ফ্যামিলিগত ভাবে এটা কোনোভাবেই, এটা দুজনের ফ্যামিলি থেকে কোনোভাবে মেনে নিচ্ছিল আচ্ছা, না। কেন মেনে নেয়নি আপনার ওই মেনে family? আসলে ওরও বয়স কম, হ্যাঁ, আমারও বয়স কম, আমরা সেম এজ ছিলেন আপনারা? সেম এজে ছিলাম। আর আপনি যাকে নিয়ে আজকে গল্প বলছেন তার সাথে? হ্যাঁ, সেও আসলে আমার 2-3 বছরের বড়। আচ্ছা, সে আমার ব্যাচের দিক দিয়ে বড়। ওকে। আর সব মিলে তো যখন আমার ওর সাথে রিলেশনশিপটা হয়, তখন আমি ভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন আমি অনেক ফ্রিলি স্বাধীনতা পেয়ে গেছিলাম ফ্যামিলি থেকে। মানে তখন ফ্যামিলি আপনাকে অনেক ম্যাচিউর ভাবতে হ্যাঁ, শুরু ম্যাচুর করেছে। ভাবতো যে ও তো এখন সব দুনিয়া আচ্ছা, দেখতেছে, ওদের সব এরপরের বোঝে। প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে বলছিলেন যে আপনার মা বা আপনার ফ্যামিলি থেকে তারা একটা সময় যখন আপনার এই বয়ফ্রেন্ডের কথা শুনলেন, তারা তার পরিবারের সাথে কোনো কথা বলেন নাই, তারা তার পরিবারের কথা সে যা বলছে সেটাই বিশ্বাস করে নিয়েছে। এটা কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া? আসলে কি তুষারের কথা বলবো, ও যে এত ভালোভাবে মেনটেন করতে পারে, ওর মায়ের সাথে আমার আম্মুর কথা বলা দিয়েছিল, যেগুলো আমি জানতাম না। আমার আম্মু জানতো ও আমার ফ্রেন্ড, তো কথা বলা দিয়েছিল সুন্দর করে ওর মায়ের সাথে, যে আমার একজন বান্ধবীর মা, তো ওর মায়ের সাথে কথা বলে দিয়েছে। আম্মু বুঝতে পারছে যে সেটা এত সৎ, তার মায়ের সাথে সোজাসুজি কথা বলে দিল, সেটা ভালোই তাহলে। আর প্লাস ও বলছে ও ঢাকায় ওদের একটা ফ্ল্যাট আছে, বাসায় ওদের অনেক ভালো অবস্থা। হ্যাঁ, অবস্থা ভালো, কিন্তু ও যেটা বলছিল, আমি যেটা মনে করছিলাম সেরকম কিছুই না। তাহলে কি আমি ধরে নিব যে আপনি এবং আপনার পরিবার ছেলেটির অবস্থান ভালো বা খারাপ এটার উপরে নির্ভর করে আপনারা আসলে সম্পর্কটাকে সামনের দিকে আগায় নিয়ে গেছিলেন? না, আসলে বিষয়টা এরকম না। যখন আমি দেখেছিলাম যে সে ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, আর সে আমার অল ফিউচারের দায়িত্ব নিতে চাইতো, সে বলতো লিয়া, মানে আমার আব্বু ঢাকায় থাকতো, আম্মু এলাকায় থাকতো, তো আমার এই দূরত্বটার কারণে আব্বুর প্রতি আমি খুব ফেড আপ ছিলাম, তো ও আমার সবই জানতো। তো এই জন্য আর কি সে বলতো যে তোমার সব দায়িত্ব আমি নিব, তোমার আম্মুকে কষ্ট করে আর কিচ্ছু করতে হবে না। তো ও খালি আমাকে ভালোবাসার দায়িত্ব না, ও আমার পুরো জীবনের দায়িত্ব নিতে চেয়েছিল। ও খালি বলতো যে আমার ফ্যামিলি মেনে নিলে আমাদের যে টাকা পয়সা আছে। আপনি ধরে নিচ্ছি আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনার জায়গা থেকে আপনি বলছেন যে আপনার ফ্যামিলি কে সে কনভিন্স করেছিল, বাট আপনার ফ্যামিলি এই ছেলেটির সাথে বিয়ে দেওয়ার আগে কোনো খোঁজ খবর কি নিয়েছিল তার পরিবারের সাথে, যে আমরা এরকম বিয়ে দিতে চাচ্ছি, না এরকম না, খোঁজ খবর নেই? না না, আমার ফ্যামিলি তো বিয়ে দেয়নি। না, আপনি তো বিয়ে করে ফেলেছেন, হ্যাঁ, বিয়ে করে সেটা ফেলেছি। আপনার মা তো জেনেছে? হ্যাঁ, জেনেছি। এবং আমার মায়ের সাথে আমার মামা শ্বশুরের কথা হয় অনেক, হ্যাঁ। জানি না তারা কি কথা বলে। আমার মামা শ্বশুর অনেক কিছু বলে যে হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই, ভালো অবস্থান অবস্থা সব মিলে। আসলে আমরা প্র্যাকটিক্যালি চোখে কিছু দেখিনি, কিন্তু তাদের কথাবার্তা আসলে
তুষার মিথ্যা বলতে পারলো, তার ফ্যামিলি তো আর সবাই মিথ্যা বলবে? হ্যাঁ। এটা সে তো পরবর্তীতে যেই মামার সাথে আপনার মায়ের কথা হয়েছিল, তার সাথে কি আপনার কথা হয়েছিল আর? না, আমার মামার সাথে তার মামা শ্বশুরের সাথে পরে আমার যিনি কথা এত হয়নি। কিছু বললেন আপনার মাকে, তার হ্যাঁ। সাথে আর কথা হলো না না, আপনাদের? তার সাথে তখন মানে ওই যে তুষার আমার সাথে ছিল, তাই আর কথা বলা হয়নি মামা শ্বশুরের সাথে। মামা শ্বশুর রেগে গেছিল যে বিয়েটা যখন শুনছে আমার প্রেম মেনে নিয়েছিল, হ্যাঁ। বাট বিয়েটা যখন কনফার্ম শুনেছে তখন সে ফেড আপ হয়ে গেছে যে আচ্ছা, বিয়েটা এবার আমি আসি যে আপনার কথাই যদি বলি, মানে আপনি একটা মানুষ আপনাকে বলল যে সে অনেক বেশি ভালোবাসেন, আপনারও তাকে ভালো লাগতে শুরু করলো, দুজন দুজনকে ভালোবাসলেন। আপনি তো ক্লাস 9-10-এ পড়েন না, তখন গ্রাজুয়েশন করছেন। সেই অবস্থায় আপনি কাজী অফিসে চলে গেলেন একটি ছেলের সাথে বিয়ে করতে, এটা কি স্বাভাবিক? হ্যাঁ, যে সময়টা ও আমাকে কাজে অফিসে নিয়ে যায়, আসলে সেটা হচ্ছে ওর ফ্রেন্ড বলেছিলাম যারা বিয়ে দিয়েছিল তাদের মাধ্যমে। তো আমরা বললাম না, আমরা অনেক অনেক ভালো একটা বন্ডিং ছিল, যে কোনো সময় যে কোনো টাইমে আমরা ঢাকার বাইরে যে কোথাও ঘুরতে চলে যেতাম। আচ্ছা, তার মানে আপনি অতিমাত্রায় স্বাধীন চেতা জীবনযাপন করেছেন। জি। বিকজ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি, আমি কিন্তু চাইলেই একটা ছেলে বা একটা মেয়ে সে তার ফ্যামিলিকে না বলে কিংবা ঢাকার বাইরের ফ্রেন্ডদের সাথে চলে যাবে, এটা তো হতে পারে না, বা এটা হয় না, নর্মালি হয় না। তার মানে আপনি শুরু থেকে খুব স্বাধীন চেতা জীবনযাপন হ্যাঁ, করতেন। আমি ঢাকায় আসার পর আসলে খুব সুযোগ পেয়ে গেছিলাম, যার ফলে আমার এগুলো কাল হয়ে যায়। আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি বাইরে ঘুরতে যাই, বন্ধু বান্ধব সবার সাথে, যেটা আমি ফ্যামিলিকে বলতাম ফ্রেন্ড সার্কেল সবাই আছে। তুষারের সাথে যখন যেতাম তখন আমি এখানে একটা মিথ্যা বলতাম যে হ্যাঁ আমি আরো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসছি। তুষার যে গেছে এটা কিন্তু ফ্যামিলি জানে না, কিন্তু জানে আমার ভার্সিটির ফ্রেন্ড সার্কেলের সাথে, এই গাজীপুর, এই এখানে, এই ঠিক আছে, টাঙ্গাইল, ধরলাম এই- ফ্রেন্ডের সাথে আপনি যাচ্ছেন বিভিন্ন জায়গায়, যেটা ভালো কি মন্দ সেই বিচারে আমি যেতে চাই না। আমি চলে যেতে চাই সরাসরি যে ওই যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে বিয়ে তো একটা ইস্যুস, এটা তো আর ট্যুর না, তো এটা ঢাকার বাইরে ঘুরতে যাওয়া না। So, এইটা যখন করতে যাচ্ছেন তখন আপনার কি একবারও মনে হলো না যে এটা আমি কি করতে যাচ্ছি? আপনি কিন্তু হাসতে হাসতে বলছেন যে আপনার খুব ভালো লাগছে, আপনার বয়ফ্রেন্ড আপনার বিয়ে করতে চলে আসছে, একদম কাজী অফিসে নিয়ে চলে গেছে, তো তখন কি আপনার কাছে একটু বাস্তবতা মনে হয়নি যে হ্যাঁ। আমার পরিবার নাই, তার পরিবার নাই, আমরা বিয়ে করে ফেলতেছি, সে এখনো পর্যন্ত কিছুই করে না, তার কোনো ফিউচার নাই, মানে ফিউচার আছে কি নাই সেটা আমি বলতে চাই না, কিন্তু আপনি, সে তো জবলেস, সে কিছুই করতো না, কিসের প্রেক্ষাপটে বিয়ে হবে? আসলে সে আমাকে যেভাবে বলেছিল যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো প্রবলেম নাই, সে ঢাকায় জব নিবে, তার কাছে কোনো ব্যাপারই না, সে জবের অফার তার কাছে অনেক আসে, এবং সে আমার সামনে কয়েকটা অফিসে মানে ইন্টারভিউ দিতে গিয়েছিল ঢাকায় থাকাকালীনই। তো ও অনেক ট্যালেন্টেড ছিল, তো আমি এটা টেনশন করিনি যে সে জব পাবে না। তো সে যখন বিয়ে করতে নিয়ে যায় সেই সময়টা আসলে বললাম 3-4 দিন ও আমার মাথা ওয়াশ করেছিল যে বিয়ে বিয়ে বিয়ে। তো কেন, মানে একটা ছেলের প্রেক্ষাপট থেকে আমি একটু শুনতে চাই, বিয়েটা কেন ইম্পর্টেন্ট ছিল ওই সময়? বিয়েটা ইম্পর্টেন্ট ছিল আসলে, আমি পরবর্তীতে এখন যেটা জানতে পারি, ওর আসলে না সত্যি কথা যেটা, আসলে আমি এখন এখানে 50-50 কনফিউশনে আছি। ও কি বিয়েটা আমাকে ভালোবেসে করেছে, নাকি ওর ইন্ডিয়াতে ভালো লাগছিল না বিধায় সে আমাকে একটা সোর্স হিসেবে নিয়েছে তার ফ্যামিলিকে মেনটেন করার জন্য, যে আমি বিয়ে করে ফেলছি দ্যাটস ওয়াই আমি আর ইন্ডিয়া থাকবো না। বিষয়টা হলো এরকম, এটাতে আমি আসলে এখনো কনফিউশন আছি 50-50। ওকে, এরপর বিয়ে করে ফেললেন আপনারা, আপনার পড়াশোনাটা বন্ধ করে দিয়েছিলেন, মানে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন নাই? হ্যাঁ, আমার পড়াশোনার মাঝখানে যখন ওই, শাশুড়ির মাধ্যমে সে চলে যায়, হ্যাঁ, আমাকে নিয়েও চলে যায়, হ্যাঁ, তো তখন সে আমাকে আর পড়াশোনা করতে দিবে না। তার চিন্তাধারা যদি আমি ওকে ছেড়ে চলে যাই, আচ্ছা, মানে সে মানে আমার প্রতি এতটা পড়াশোনা পাগল করলে ছিল যে আমাকে সে যেতে, হ্যাঁ আমি চলে যাবে। ঢাকায় আসতে হবে তখন আমাকে। হ্যাঁ, তো ঢাকায় আসতে হলে ও তো আমার সাথে আর ঢাকায় বারবার যাওয়া আসা করতে পারতেছে না, যেহেতু হ্যাঁ। ফ্যামিলিতে যায়, ফ্যামিলিতে কিছু করতে চাচ্ছে, হ্যাঁ, দ্যাটস ওয়াই সে আমাকে আর আসতে দিবে না। আসলে তার আমার কাছে দুইটা অপশন ছিল, হয় ওদের সব ছেড়ে ঢাকা চলে আসবো, হ্যাঁ, আর না হলে সব ছেড়ে তার কাছে আমি বাচ্চা নিয়ে সংসার করব। আচ্ছা, ওকে, গেল। এরপরে আমরা আসি যে ধরেন আপনি তো মানে ওদের বাড়িতে গেলেন, ওদের সাথে আপনি মেশার চেষ্টা করলেন, এবং আপনি শুরু থেকে বলছেন যে প্রথম দিকে খুব ভালো ছিল, এরপরে আপনার কিছু বিহেভিয়ারের কারণে আপনার শ্বশুর বাড়ি আপনাকে আর পছন্দ করলো না। তো আপনার কাছে কি মনে হয় আপনার কোন বিহেভিয়ার গুলো আসলে খারাপ ছিল? আপনি কি তখনও এই যে স্বাধীন চেতা জীবনযাপনের উদাহরণ আপনি আমাদেরকে দিয়েছেন এই গল্পে, সেই লাইফটা লিড করতে চাচ্ছিলেন, এরকম কিছু? না না, আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর আসলে একটা মানুষ যে হঠাৎ করে মানে পাল্টে যায়, সেটা আসলে তুষার, আমি নিজেও নিজেকে দেখে বুঝেছি। আমি একেবারে ঘরবন্দি জীবনই করছিলাম, সবই ঠিক ছিল, সব ছেড়ে দিয়ে, পৃথিবী ছেড়ে দিয়ে আমি জাস্ট ওদের ওই বাসাতে তাদের মানে ওই ছিলাম আর কি। তো সমস্যাটা শুরু হয় আমার বাচ্চা যখন হয়, তখন আমি কোনো কাজ করতে পারছিলাম না, যেহেতু সিজারে। আচ্ছা, আমি চুলায় বসে রান্না করতে আমার সমস্যা হতো, হ্যাঁ, হ্যাঁ, ঝাড়ু দিতে। তো আমার শাশুড়ির মেইন কাজ যে ছিল এগুলা, চুলায় রান্না করতে হবে, কারণ তাদের গ্যাসের রান্না ভালো লাগে না, আচ্ছা, আর প্লাস উঠান টুঠান সব ঝাড়ু দিতেই হবে, ঘর মুছতেই হবে, এরকম টাইপের বিষয়টা ছিল। ওকে, ঠিক আছে, এই জন্য আর কি আমি তো তুষার এবং আমার শ্বশুর দুইজনেই আমাকে সাপোর্ট দেয়। আমার শ্বশুর বলে আগে আমার নাতি,
তারপর ওর কাজ কাম, তুমি কাজ কাম করবা, বৌমা বাচ্চা সামলাবে। তো আমার শাশুড়ি বিষয়গুলো আসলে এটা স্বাভাবিক, এত Okay. বছর পর একটা মেয়ে এসে ওর Okay. ওর প্রতি এত ইয়া দেখাচ্ছে। আমি তো এত কষ্ট, আমার শাশুড়ির কথা, আচ্ছা সে আজীবন কষ্ট করে জীবনযাপন করছে, আমাকেও তার মতো করেই আচ্ছা করতে হবে। এই আচ্ছা ভুল ভ্রান্ত ধারণার কারণে তার চোখে আমি ফুললি মানে আচ্ছা অপছন্দ হয়ে ওকে যাই। ঠিক আছে। এখন আজকে এসে এই যে আপনি যে সিচুয়েশনে এখন পড়েছেন, আপনার হাজবেন্ড আজকে বেশ কিছুদিন যাবত অনেকটা আমি বলবো পলাতক, আমি বলবো যে এটাকে পলাতকই বলবো। তো সেই অবস্থায় তার পরিবারও আপনার পাশে নাই। আপনি ঘুরে ফিরে আবারও আপনার সেই পরিবারের উপরে ডিপেন্ডেন্ট। তো সবকিছু মিলে এখন আপনার রিয়েলাইজেশনটা কি? আপনি মানুষ যারা আজকে আপনাকে দেখছে, যারা এই ভিডিওটা দেখছে, এদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যারা প্রেমে পড়েছে, প্রেম করছে। হয়তো কিছু মানুষ আপনার মতোই ডিসিশন নিচ্ছে, আচ্ছা ঠিক আছে করোনাটা চলে যাক কিংবা লকডাউনটা শেষ হোক, এই সমস্ত প্যারা নিতে পারতেছে না, আমি বিয়ে করে ফেলবো, বিয়ে করলে সলিউশন হয়ে যাবে। যারা এরকম ভাবছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনার জীবন থেকে? আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি এটুকুই বলবো, হ্যাঁ বিয়ে ভালোবাসা সব থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। সবার প্রতিটা মানুষের অনুভূতি আছে, এটা এটা হবেই। কিন্তু বিয়েটা করার আগে আমার মনে হয় 90% চিন্তা ভাবনা করা উচিত যে আমি আসলে সংসারটা করব কিনা। হুম। বর্তমান প্রেক্ষাপটে পটে বাংলাদেশে প্রচুর ডিভোর্স বেড়ে গেছে, বিয়ে যত বেশি তার চেয়ে ডবল ডিভোর্স। তো এই জন্য চিন্তা ভাবনা করে যে আমি আসলে বিয়ের পর কিন্তু ঝগড়া লাগবে, ঝাঁটি লাগবে, দুইটা পাতিল একসাথে থাকলে যেমন ঠকঠক লাগে, দুজন একসাথে যখন একই ছাদের নিচে থাকবে তখন কিন্তু অনেক এরকম সমস্যা হবেই। তো এইসব মেনে নিতে পারবে কিনা, আমি আমার ওয়াইফকে, আমি আমার স্বামীকে মানে এক একতরফা ভালোবাসা দিচ্ছি কিনা, সব মিলিয়ে মেনটেন করে আমার মনে হয় বিয়েটা করা উচিত। আর বাচ্চা, সেটা তো আরো বলবো 100% চিন্তা করে নেওয়া উচিত। আমি কি ভালো বাবা হিসেবে, আমি কি ভালো মা হিসেবে, আমি কি পারবো আমার বাচ্চার পুরো দায়িত্বটা নিতে, সব জেনেই তারপর বাচ্চাটা নেওয়া উচিত আমার মনে হয়। আর আর বলতে চাই যে আসলে জীবনে যেই পরিস্থিতিতে আমি এখন এসে পড়েছি, এখানে মানে অন্য কেউ থাকলে হয়তো বা সত্যি আত্মহত্যা, সুইসাইডের নিত, যে আমার জীবনে এত কষ্টের পর। কিন্তু আত্মহত্যা তো কোনো সলিউশন না। হ্যাঁ, আপনার একটা আত্মহত্যা বাচ্চা কোনো আছে, তার সলিউশন কথা না। ভাবতে হবে আপনাকে। আমি আমি এটা চিন্তা করেছিলাম, কিন্তু আসলে আমার আমার মায়ের কথা চিন্তা করে যে আসলে সেই মানুষটাকে তো আমার কিছু একটা করা উচিত, তাকে কিছু Right. একটা দেওয়া উচিত। আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের উদ্দেশ্য, তাদের জন্য, যে তারা আমাকে এত হেল্প করলো, আমি কারো কোনো কিছু না করে আমি আত্মহত্যা বেছে নেবো? নো, এটা কোনো রাইট ডিসিশন নয়। আমাকে, আমার বাচ্চাটা আছে, সে অসুস্থ আজ পড়ে আছে, তারও তো সে তো এতিম হয়ে গেল, সে না কথা বলতে পারে না, তার মেইন প্রবলেম। সে না এখন তার বাবার নামটা বলতে পারে, তার বাবা যাওয়ার পর থেকে তুষাক তুষাক বলে সে বারান্দায় প্রতিদিন যাবে আর ডাকবে। তো এইসব দেখার পর আমার মধ্যে খুব রাগ হচ্ছে, খুব জেদ হচ্ছে। আমি আমার হাজবেন্ড খুব ভালোবাসি, ওর A to Z ভালো লাগার বিষয়গুলো আমি করছি। ওর নীল পছন্দ, আমার তো মনে হচ্ছে আমি নীল চা বানিয়েও খাই। মানে ওর এতটা অনুভূতি ওর প্রতি আমার আসতেছে। হ্যাঁ, আমার ভুল ছিল এই যে আমার হাজবেন্ডের সাথে আসলে আমি ওর সাথে ঝগড়া করছি, ওকে বুঝিনি, ওর সাথে খারাপ ব্যবহার করছি, যেগুলোর আসলে জানি না কখনো ক্ষমা হবে কিনা আল্লাহর কাছে বা ওর কাছে। এটার জন্য আমার ভুল ছিল, আমার যে ভুল ছিল না এমনটা নয়, আমার অনেক ভুল ছিল, আমি বুঝিনি সময় মতো সবকিছু। তবে ওরও একটু দায়িত্ববান হওয়া দরকার ছিল। প্রতিটা ছেলেরই নিজে দায়িত্ববান হয়ে বিয়ে করা উচিত, দায়িত্ববান হিসেবে হয়ে সন্তান নেওয়া উচিত। আর কিছু বলবো না। আর আমার শাশুড়ির উদ্দেশ্যে এইটুকু বলতে চাই, একটা মেয়ে না সব ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, তো একটু না নিজের মেয়ের মতো করে দেখেন। এত ভুল ধরে কি হবে, পৃথিবীটা 2 দিনে, এত ভুল ধরবেন না। আর সংসার, আপনি আজকে চাইলে কিন্তু আপনার ছেলের সংসারটা বাঁচাতে পারেন, কিন্তু না, আজকে আপনি ডিসিশন নিয়েই নিয়েছেন যে আপনি সংসারটা টিকতে দিবেন না কোনোভাবেই। কারণ আপনি ভাবেন যে ও আমার কাছে আসলে হয়তো বা আপনাকে ভুলে যায়, আসলে এমন কিছুই না, এমন কিছুই না। থ্যাংক ইউ। আসলে আজকের এই এপিসোড থেকে আমরা যে মেসেজগুলো নিয়েছি, আমি একটু যদি শর্টে নিয়ে আসতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, সেই দায়িত্বটা আপনাকে পালন করতেই হবে। একজন অভিভাবককে সেই দায়িত্বটা পালন করতেই হবে। আমাদের এই ঢাকা শহরে, যেই শহরের সেন্টারে বসে এই মুহূর্তে আমি এই অনুষ্ঠানটা করছি, এই শহরটা নানা রকমের মানুষে ভর্তি। ঢাকার স্থানীয় মানুষের চাইতে ঢাকার বাহিরের মানুষ বেশি। এদের মধ্যে একটা অংশ হচ্ছে স্টুডেন্ট, একটা বিশাল অংশ। এই স্টুডেন্ট গুলো বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের বাবা মাদের স্বপ্ন থাকে সন্তানকে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াবে, ভালো কলেজে পড়াবে, সে স্বপ্ন দেখে তারা পাঠায়। কিন্তু আমরা এই সন্তানেরা আমরা কি করি, আমরা হয়তো আমাদের পড়াশোনা করতে গিয়ে আমাদের একটা ভালো বন্ধু হয়, হতেই পারে, কাউকে ভালো লাগতেই পারে,
কাউকে ভালোবেসে ফেলি, ভালোবেসে ফেলতেই পারি, কিন্তু তারপরের যে স্টেজগুলো আমরা এই লাভ স্টোরিতে বা এই এই মঞ্চে অনেকবার প্রকাশ করেছি, প্রচার করেছি, সেগুলো কিন্তু অত্যন্ত অ্যালার্মিং। সেটা কাদের জন্য অ্যালার্মিং? স্টুডেন্টদের জন্য তো অবশ্যই, সেই সাথে অভিভাবকদের জন্য। একজন অভিভাবক তার সারা জীবনের অর্থ ব্যয় করে, সঞ্চয় ব্যয় করে, সারাদিন কষ্ট করে যে টাকাটা অর্জন করে, সেটা দিয়ে সে তার সন্তানকে ঢাকা শহরে রাখে, পড়াশোনা করায়। তো সেই জায়গাটাতে আপনি যেটা করতে পারেন, সেই জায়গাটাতে আপনি আপনার সন্তানের জন্য, হ্যাঁ, আপনার সন্তানের জন্য যখন ভালোটা করার চেষ্টা করছেন, তা তখন আপনাকে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। যেই সন্তানটা ক্লাস 4-এ পড়ার সময় যেরকম তার স্কুলে খোঁজ নিতেন, সে স্কুলে রেগুলার যাচ্ছে কিনা, সে কোন বন্ধুটার সাথে মিশছে। আমরা যখন সন্তান একটু বড় হয়ে যায়, সে যখন ইউনিভার্সিটিতে পড়ে, আমরা যখন তখন ওই পাড়ার কিন্ডারগার্টেন স্কুলে না, ঢাকা শহরের কোনো একটা কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি করায় দিয়ে চলে আসি, আর ভেবে নেই ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, আর এখন কোনো দায়িত্ব নাই। হবে না, আপনাকে এখনো সেই দায়িত্বটা পালন করতে হবে, যতক্ষণ অব্দি না সে তার জায়গা থেকে রাইট ডিসিশনটা নিচ্ছে। এটি একটি বিষয় আমার মনে হয় আজকের পর্বে বেরিয়ে আসছে। আমি জানি যে অনেকে নানা রকমের কমেন্ট ছিল, আমি সেই উত্তরগুলো একবারে নিয়ে আসতেছি। নাম্বার 2 হচ্ছে একটি ছেলে যে বিয়ে নামক বিষয়ের, বিয়ে তো আসলে একটা অনেক বড় ব্যাপার, তাই না? আমরা জীবনে প্রেম করি, ভালোবাসি, যা কিছু করি না কেন, যখন বিয়ে নামক শব্দটা আসে, সেটা একটা ছেলে বা একটা মেয়ের জীবনে, সে যদি কোনো সুস্থ পরিবারের, সে যদি একটি ভালো পরিবার বিলং করে থাকে, সে যদি একটি সুস্থ সমাজের ব্যবস্থার মধ্যে বেড়ে উঠে, তার কাছে বিয়েটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় জীবনে। তো সেই জায়গাটায় এই ডিসিশনটা নেওয়ার আগে একটা পুরুষের, আমি পুরুষদের উদ্দেশ্যে বলবো, প্রথমত তুমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট কিনা। তুমি তোমার বাবার কি আছে, তোমার মায়ের কি আছে, তোমার 14 জেনারেশনের কি আছে, সেটা ভুলে যাও। তুমি যাকে বিয়ে করছো সে জব করবে কিনা, তার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিবে কিনা, এগুলো ভুলে যাও। সবার আগে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করো। তুমি যদি নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করতে পারো, তাহলে বিয়ে নামক এই শব্দটা মুখে আনো। আদারওয়াইজ তোমার সাথে তোমার পরিবারের ডিস্টেন্স ক্রিয়েট হবে, তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, এই মেয়েটির ক্যারিয়ার নষ্ট হবে, তার সাথে তার ফ্যামিলি সম্পর্ক নষ্ট হবে, তোমাদের যে ভবিষ্যৎ, তাদের জীবনটাও নষ্ট হবে। অনেকগুলো বিষয় জড়িয়ে যায়। তাই একটা ছেলে, একজন ভদ্রলোক যিনি আজকে আমাকে শুনছেন, প্রেম করছেন, বিয়ে করবেন, ডিসিশন নিয়েছেন, খুব ভালো। তার আগে একবার নিজেকে প্রশ্ন করেন, এই রেসপন্সিবিলিটি নেয়ার মতো যোগ্যতা বা নেয়ার এই রেসপন্সিবিলিটিটা আসলে আপনি নিতে পারবেন কিনা লং টার্মে, সেটা ভাবেন। সাময়িক সুখের কথা চিন্তা করে এই ধরনের ডিসিশন কেউ নিবেন না, এটা আমার রিকোয়েস্ট। তৃতীয়ত, মেয়েদের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা প্রেম করেন, ভালোবাসেন, যেই সম্পর্কে জড়িয়েছেন, সবার আগে নিজেকে তৈরি করেন। এই অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে আমি করি না। আমার স্বপ্ন যে এই অনুষ্ঠানটা থেকে যেই মানুষটা আজকে ক্লাস 9-এ পড়ে, যেই মেয়েটা আজকে কলেজে পড়ে, কিংবা অনার্সে পড়ছে, কিংবা জীবনে একবার ভুল করেছে, আবার যেন ভুল না করে। এই গল্পগুলো শোনার পর সেই ছেলে মেয়েগুলো যেন রিয়েলাইজ করে। ছেলেদের উদ্দেশ্যে একটাই মেসেজ থাকে, এই যে ভুলগুলো আমরা শুনতেছি, আমরা এই ভুলগুলো করব না। মেয়েদের উদ্দেশ্যে আমাদের একটাই মেসেজ থাকে, তুমি কিন্তু এই কাজে জড়ায়ও না। তার মানে হচ্ছে তুমি পড়াশোনাটা কমপ্লিট। একটা পরিবারের একটা ভূমিকা আছে একটা মেয়েকে আত্মনির্ভরশীল করার জন্য। একটা পরিবারকে ছোট থেকেই তাকে শিক্ষা দিতে হবে, কারণ মেয়েটা তো আপনার। আপনি ছেলে মেয়ে এই ভেদাভেদে কেন যাচ্ছেন? আপনি তাকে মানুষ হিসেবে ট্রিট করেন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন। এবার পরের কথা, সে বাইরে গিয়ে জব করবে না ঘরে বসে জব করবে, সেটা তার ডিসিশন। সেক্ষেত্রে আমি এইখানে বসে এখানে লেকচার দিয়ে সেটা হবে না। বাট আমি যেটা বলতে চাই যে তোমাকেও কিছু করতে হবে। তোমাকে নিজের যে পরিচয়, তুমি যে পৃথিবীতে আসছো, তোমার থেকেও পৃথিবীর কিছু নেয়ার আছে। শুধুমাত্র একটা মানুষকে ভালোবাসতে পৃথিবীতে আসছো, এটাই শুধু ভেবে নিও না। আরো কাজ আছে, আরো রেসপন্সিবিলিটি আছে। এন্ড সর্বশেষ যে পয়েন্ট আমি বলবো, বিশেষ করে যারা শ্বশুর শাশুড়ি হন, তাদের উদ্দেশ্যে, ব্যক্তিগত জীবনের, চারপাশের মানুষের জীবনের, নানাবিধ জীবনের জিনিসপত্র দেখার পরে আমার কাছে একটা উপলব্ধি হয়েছে, আমরা আসলে কেন যেন মানে সমাজের ব্যবস্থাটাই তো এমন যে একটা মেয়ের বিয়ে হবে, তারপরে মেয়েটাই তো শ্বশুর বাড়িতে থাকে। খুব কম সংখ্যকই দেখা যায় ছেলে শ্বশুর বাড়িতে যাচ্ছে, সেখানে স্টে করছে, সেটা আবার সমাজের চোখে ঘর জামাই হয়ে যাবে। তো সেই ওয়ার্ডে যাব না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা একদম কমন একটা চিত্র। তো আপনার ঘরের বউ, সে আপনার মেয়ে, এই ডায়ালগটা বহুবার শুনছি, তো এটা হয় না। এটা হয় না, কেন যেন হয় না। মানে মেয়ে, পরের মেয়েকে আসলে নিজের মেয়ে কেন যেন আমরা ভাবতে পারি না। খুব ভালো কথা, ভাবার দরকার নাই, কিন্তু অমানবিক যে অ্যাটিটিউড করা,
হ্যাঁ, আমার ছেলে সে চাকরি করেছে, সেই অর্থ দিয়ে আমার সংসার চলবে, এই যে আপনি কথাটা বলছেন, আপনি রিকল করেন আপনার কথাটা, যে এই জিনিসটাই যদি হতো তাহলে আপনার সন্তানটা কি বড় হতো? আপনার সন্তানটা কি আজকে পড়াশোনা শেষ করতো? নিশ্চয়ই আপনার হাজবেন্ড আপনাকে নিয়ে ভেবেছে, আপনার সন্তানকে নিয়ে ভেবেছে বলে আপনি আজকে তার সাথে সংসার করতে পারছেন, আপনার সন্তানরা ভালোভাবে বড় হতে পেরেছে। আবার ঠিক এরকম একটা স্বপ্ন নিয়ে একটি মেয়ে এসেছে আপনার সংসারে, যে তার একটা হাজবেন্ড হবে, তার একটা পরিবার হবে। এই ব্যাপারটা না আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয় বোধ হয়। সো এটা খুব মানে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনি আপনার নিজের জীবনটা রিকল করবেন, যে আমি আমার জীবনে কি কি করেছি, আমার সন্তানরা কিভাবে বড় হয়েছে। আপনি কি চাইবেন যে আপনি যে কষ্ট করেছেন আরেকটা মানুষ সেম কষ্ট করুক? নিশ্চয়ই না। আপনি চাইবেন যে আমি যে ভুলগুলো করেছি, আমি যে কষ্ট পেয়েছি, আরেকজন এই কষ্টটা না পাক। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো, যারা ইতিমধ্যে ছেলেকে বিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে এই পর্বটা যদি তারা কোনো কালে দেখে থাকেন, বা কোনো ছেলে যদি মনে করো তোমার বাবা মাকে এই ভিডিওটা শেয়ার করবা, লিঙ্কটা দিয়ে দিতে পারো তাদেরকে। সংসারে শ্বশুর শাশুড়ির সাথে এই যে স্ত্রীর যে সম্পর্ক, এটা একদম মানে কমন একটা প্রবলেম, এটা সব বাসায় কম বেশি আছে। সেখানে আমার কাছে মনে হয় একজন হাজবেন্ডের ভূমিকাটা অনেক বেশি, সেই জায়গাটা একটা মিডল রোল প্লে করা। তো এই জায়গাটা কিভাবে করতে হবে সেটাই কিন্তু রেসপন্সিবিলিটি। শ্বশুর শাশুড়িদের উদ্দেশ্যে যেটা বলেছিলাম, যে আপনি যদি মেয়ে ভাবতে না পারেন অন্যের মেয়েকে, অ্যাটলিস্ট তাকে অত্যাচার করেন না। অ্যাটলিস্ট আপনি ধরেই নিয়েন না যে ও এখানে কাজ করবে, ও এখানে কাজের বিনিময়ে অন্য নিবে। হ্যাঁ, আপনার ছেলে তাকে বিয়ে করে আনছে, এই সম্মানটা দিতে চেষ্টা করেন। মানুষের সামনে তাকে ছোট করেন না, কারণ আপনার মেয়েও কিন্তু কারো না কারো বাড়িতে যাবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি শিওর যে এই ডায়লগগুলো বহুবার আমি দিয়েছি, বহুবার বিভিন্ন নাটকে সিনেমায় দেখানো হয়েছে, বাট কিছু মানুষ, সেটা শিক্ষিত সমাজেও আছে, সমাজের নিম্ন স্তরেও আছে, সব জায়গাতে আছে, যারা কখনোই পাল্টাবেন না। তাদের একটা টিপিক্যাল ধারণা থাকে, ছেলের বউ সে তো এইভাবেই থাকবে। কেন ভাই, কেন? এটা কোথায় লেখা আছে? এটা কোন জায়গায়? সম্মানের জায়গায়, রেসপেক্টের জায়গায় অবশ্যই তাকে আপনাকেও ভালোবাসতে জানতে হবে, আপনাকেও তাকে ভালোবাসতে হবে। সো আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকে আমার যে পর্বটা যারা দেখেছেন তাদের মধ্যে, আমি জানি যে এই পর্বটা পুরো গল্পটা শোনার পরে এই মেয়েটাকে নিয়ে অনেক প্রশ্ন অ্যারাইজ হয়েছে, তার পরিবারকে নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, কমেন্ট সেকশনে দেখছিলাম তার শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলছেন। তো সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা, বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে, তোমরা যখন একটা বিয়ে করতেছো, তো তোমাদের বউকে যখন বাসায় নিয়ে আসতেছো, তার আগে ফ্যামিলিকে কনভিন্স করো যে এটা আমার ওয়াইফ, এটা কাজের মানুষ না। হ্যাঁ, এটা খুব সহজ একটা ব্যাপার, আর আমি শিওর এটা যে কোনো সুস্থ মানুষ বুঝবেন। সো তাকে সেই প্রাপ্য সম্মানটুকু আপনারা দেন। আর স্ত্রীদের উদ্দেশ্যে, যারা বিয়ে করে বউ হয়ে আরেকজনের বাড়িতে যাচ্ছেন, তাকেও বুঝতে হবে যে আপনাকেও মানতে হবে, আপনাকেও মেনে চলতে হবে, মানিয়ে নিতে হবে। আপনার মা বাবাকেও কিন্তু আপনি মানিয়ে চলেছেন, তারাও কিন্তু আপনাকে বকা দিয়েছে, আবার আপনি কিন্তু গিয়ে অনেক সময় মা বাবাকে জড়িয়ে ধরেছেন। সেই জায়গাটা আপনাকেও এগিয়ে আসতে হবে। শুধু শ্বশুর শাশুড়ির দোষ ধরলেও হবে না, আপনাকেও সেখানে স্যাক্রিফাইস করতে হবে। অনেক সময় আমরা আমাদের অনেক পছন্দের জিনিসকে কিন্তু ছেড়ে দেই। কেন ছেড়ে দেই? জিনিসটা যেন সুন্দরভাবে শেষ হয়, সেজন্য। So, এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এই প্রবলেমগুলো কমন, এই প্রবলেমগুলো থেকে তখনই আমরা বেরিয়ে আসতে পারবো যখন লাইফটাকে সহজভাবে দেখবো, পারস্পরিক সম্মান বোধটা যখন বাড়বে। শুধুমাত্র রাগ বা ইগো থেকে সব সম্পর্ক আসলে টিকিয়ে রাখা যায় না। কিছু কিছু সম্পর্কের জায়গায় ভালোবাসা নামক শব্দটার ব্যবহার করতে হয়। শেষ 2 মিনিট কি বলতে চান, বলুন। আসলে আমি এইটুকুই বলতে চাই যে আমার হাজবেন্ড যেরকম অনেক ভুল করেছে জীবনে, আমিও করেছি। কিন্তু আজকে আমার হাজবেন্ড, আমি বলছি না ওর ভুলগুলো তুলে নিয়ে আসেন, কিন্তু আমি এটাও বলছি না আমার ভুলগুলো তুলে নিয়ে আসে আমার সংসারটা ভেঙে দেন। হ্যাঁ, আমার হাজবেন্ড আগে একটা কথা বলতে ভুলে গেছিলাম, ও কিন্তু অ্যাডিক্টেড ছিল। ঠিক আছে, ও ঢাকায় থাকতে অ্যাডিক্টেড ছিল, ইন্ডিয়া থাকতে অ্যাডিক্টেড ছিল। তো আমি আমার শাশুড়িকে বলতে চাই, আপনার ছেলে যেহেতু বিয়ে করে ওর সব খারাপ কিছু ছেড়ে দিতে পারছে, খালি কিসের জন্য? সংসার করার জন্য। ও কর্মজীবনে ঢুকতে পারছে, তাহলে আপনারাও এটাও মেনে নেন যে হ্যাঁ, ও বাকিটা জীবনও ভালো থাকবে, ওকে সুযোগটা দেন। আপনারা হয়তো ভাবছেন যে ওর কাছ থেকে ডিভোর্স নিলে বা আলাদা করে দিলে সব আমার ছেলে ঠিক হয়ে যাবে, না, বিষয়টা এমনটা না। আপনার ছেলে কিন্তু আর যাই করুক, আমার মন বলে, আমি জানি না পাবলিক কি বলবে, সবার ধারণা কি, আমার মন বলে সে আমাকে ভালোবাসে। আর সে যখন আমাকে পাবে না বা আমি যখন ওকে পাবো না, বিষয়টা আসলে অনেক নেগলেক্ট কিছু নিয়ে আসতে পারে জীবনে। আর যেহেতু একটা আমাদের সন্তান আছে, কাইন্ডলি ওকে এতিম করাটা আমার মনে হয় না উচিত হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে একটা অনলাইন বিজনেস শুরু করেছি, আমি ফুড পান্ডায় ক্যাটারিং এর বিজনেস শুরু করেছি।
আমার স্টাডিটাও আলহামদুলিল্লাহ আমি কন্টিনিউ করব লকডাউন শেষ হলে। কি নাম আপনার অনলাইন ব্যবসা? আমার অনলাইন প্লেজার শপিং, প্লেজার কাপড়, শপিং। জুয়েলারি। এটা ফেসবুকে প্লেজার শপিং দিয়ে সার্চ করলে পাওয়া হ্যাঁ, ফেসবুকে প্লেজার শপিং দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে। আর সবাই আমার সঙ্গেই থাকবেন। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, তার জন্য দোয়া করবেন। অবশ্যই। সে আসলে অটিস্টিক কিছু প্রবলেম তার ধরা পড়েছে, আচ্ছা, তো সেটা যাতে সে কাটিয়ে উঠতে পারে। ইনশাআল্লাহ, আর অবশ্যই। তার বাবার উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। আসলে আমার যা সত্য, আমার মনে হয়েছিল যে আমি কষ্ট পাচ্ছি, আমার এগুলো বলা উচিত। এই জন্য আমি বাসকে বলতে এসেছি। এটাতে কেউ নেগেটিভ ভাবে নেবেন না, যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাদেরকে আমাদের মনের কথাগুলো বলার সুযোগ দিয়েছে। আমার মনে হয় এই জন্যই আমি বলতে এসেছি। থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ সবাই সো দোয়া মাচ। করবেন। আমরা মন থেকে দোয়া